আমাকে এত বছরের স্বপ্ন দেখে আপনি বিয়ে করে ফেললেন। আপনার আমাকে একটিবারের জন্য মনে পড়ল না সাফাত ভাই? 2 বছরের ভালোবাসা সব মিথ্যে ছিল? বলতে বলতে নিহিলার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের কোথাও জানি মনে হচ্ছে কলিজাটা কেউ যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কেমনে পারলো মানুষটা এমন করতে? কিভাবে পারলেন কবুল বলতে? বলতে বলতে কান্নারা যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। নিহিলা আর কান্না আটকে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠে মেঝেতে বসে পড়ল। রেহেনা বেগম মেয়ের এমন পাগলামি দেখে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতে নিহিলা মাকে জড়িয়ে ধরে সাফাতের দিকে আঙ্গুল তাক করল। মা, সাফাত ভাই আমার বিশ্বাস ভেঙেছে। উনি তো এতটাও খারাপ না। মা, আমার সাথে কেন এমন হয় বলতে পারো? আমার কাছের মানুষরাই কেন আমার জীবন থেকে হারিয়ে যায়? আমি কি এতটাই অবাগা? নিহিলার কথা শুনে সাফাত মাথা তুলে তাকালো। অপরাধ বোধে তাকে ঘিরে ধরেছে। মেয়েটার কান্না সে সহ্য করতে কেন পারছে না? সে তো ভালোবাসেনি, শুধুই নাটক করেছিল। তবু আজ কেন এত খারাপ লাগছে? নিহিলার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মাথা নিচু করে ফেলল। রেহেনা বেগমের মেয়ের এমন আচরণ দেখে নিজের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। ড্রয়িং রুমে সবাই নিশ্চুপ হয়ে নিহিলার দিকে তাকিয়ে রইল। হাসি খুশি নিহিলার এমন পাগলামি কেউ বিশ্বাস করতে পারছে না। নিহিলাকে নিয়ে রেহেনা বেগম রুমে চলে যেতে ড্রয়িং রুমে থাকা ঘরের প্রতিটা সদস্যের দৃষ্টি দরজায় দাঁড়িয়ে থাকা সদ্য নবদম্পতির দিকে পড়ল। সোফাতে আমান সিং বাড়ির কর্তা মাথায় হাত দিয়ে বসেছিল। এতক্ষণ থম মেরেছিলেন। এইবার উঠে এসে নতুন দম্পতি তথা তার ছেলের দিকে এগিয়ে এলেন। আমি নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে চাচ্ছি, কিন্তু পারছি না। শান্তভাবেই বলছি, বেরিয়ে যা তুই। এ ঘরে তোর আর জায়গা হবে না। বাবা, এমন করতে পারো না। বাবা, আমার শেখ ছেলের সামনে বরাবর এসে তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। সাফাত গালে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। কিভাবে পারলি তুই এটা করতে? আমার ছেলে হিসেবে পরিচয় দিতেও লজ্জা করবে। এই শিক্ষা দিলাম তোকে? এত কষ্ট করে মানুষ করার ফল এটাই দিলে? বলতে বলতে তিনি কেঁপে উঠলেন। বুঝাই যাচ্ছে রাগ সংবরণ করার চেষ্টায় আছেন তিনি, কিন্তু পারছেন না। নববধূ আমান শেখের কথা ধরন দেখে কেঁপে উঠল। সে অপরাধী দৃষ্টিতে তার স্বামী নামক ব্যক্তিটির দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাফাত দমে গেল না। বাবাকে বোঝানোর জন্য এগিয়ে আসতে আমান শেখ 2 কদম পিছিয়ে গেল। খবরদার, তোর ওই মুখে আমাকে বাবা ডাকবি না, বেরিয়ে যা। সাফাত আবার কিছু বলতে নিবে, তখনই আমান শেখ টেবিল থেকে ছুরি হাতে নিয়ে তেড়ে এলো। আরেকবার কিছু বলবি তো আমিই শেষ হব। এবারই দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। আর এই মেয়েটা নিহিলার কথা তোর একবারও মনে পড়ল না? কথা রাখতে না পারলে স্বপ্ন কেন দেখিয়েছিলি? আমার সামনে থেকে বেরিয়ে যা। আমার কথা চিন্তা করে ওকে বের করিও না। বিয়ে করে এসেছে, হোক না আরেকজন, তবুও বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তো। ওরা বাড়িতে এসেছে, এভাবে মুখ ফিরিয়ে নিও না। বিশ্বাসঘাতক ওরা হতে পারে, কিন্তু আমরা নই। বড় বাবা, আমার এই কথাটা রেখো। বলে নিহিলা সিঁড়ি বেয়ে কয়েক ধাপ এগিয়ে এলো। সবাই তাকাতে দেখলো নিহিলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। নিহিমা। আমান শেখ নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিল। যদি পারিস সে বাবাটাকে মাফ করে দিস। ছোটবেলা থেকে তুই আমার চোখের মণি, কিন্তু দেখ, সবচেয়ে প্রিয় মেয়ে হয়েও তোরই আমি কষ্ট থেকে আগলে রাখতে পারিনি। দেখবি তুই অনেক সুখী হবি মা। আর কোনো অসৎ মানুষের ছায়া যেন তোর জীবনে না পড়ে। শেষ কথাটা আমান শেখ নিজের ছেলেকে ইঙ্গিত করে বলল। নিহিলা চোখ মুছে মলিন হাসল। তাই যেন হয় বলেই আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে গিয়ে নিহিলা দরজা বন্ধ করার আওয়াজ সবার কানে ভেসে এলো, কিন্তু আমান শেখের আদেশে কেউ এগিয়ে গেল না। মেয়েটা একটু একা থাকুক, নিজের কষ্টগুলো কমাক। আমান শেখ সাফাতার মিলের দিকে এগিয়ে এলো। বাকি সবাই চুপ, কারণ এই বাড়িতে আমান শেখ যা বলবে তাই হবে। কিন্তু তা বলে এটা না যে সাফাতের কার্যকলাপে সবাই রাজি। এই মেয়ে, তোমার লজ্জা নেই? কেমনে পেরেছে অসভ্য কাজটা করতে? আমার ছেলে না হয় অসভ্য, তুমি কিভাবে পারলে নিজের পরিবার ছাড়া এভাবে বিয়ে করতে? পরিবারের কি হবে সেটা একবারও ভাবলে না? বলেই তিনি সাফাতের দিকে তাকালেন। শুধুমাত্র নিহিলার জন্যই তোদের এই বাড়িতে জায়গা হয়েছে। মনে রাখবি, আজকের পর থেকে তুই আমার কাছে থেকে আর কোনো সাহায্য পাবি না। বাবা, অদ্ভুত না? যার বিশ্বাস ভঙ্গ করেছিলে সেই তোমাদের
থাকার জায়গা করে দিল। আমান শেখ আর ছেলের জবাবের আশা না করে চলে যেতে নিতে স্ত্রী আমেনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, নিহিলাকে কিছুক্ষণ পরে গিয়ে কিছু খাইয়ে দিও। আমি আর খাবো না, ডাকিও না। আমান শেখ দ্রুত প্রস্থান করতে আমেনা বেগম এগিয়ে এলেন। এ জীবনে কোনোদিন তোর বিপরীতে যায়নি। পরিবারের সবাই বিপক্ষে থেকে তোরা শাসন করলেও আমি পারিনি। তোকে আগলে আগলে রাখতাম। সেটাই বোধহয় আমার বড় ভুল ছিল। এমন না যে তুই না বলে বিয়ে করেছিস বলে সবাই রেগে। তোর সবচেয়ে বড় ভুল হচ্ছে একটা মেয়েকে স্বপ্ন দেখিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। একটা মেয়ের আবেগ নিয়ে খেললি। আচ্ছা, তুই আমারই ছেলে তো, আমরা তো মানুষ হিসেবে অতটা খারাপ না। বলেই আমেনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সবাই চলে যেতে এই মিলি সাফাতের দিকে তাকালো। তারও মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। সাফাত তাকে এই কথাটা বলেনি যে সেও নীলিহার সাথে ভালোবাসার অভিনয় করেছে। সাফাত শুধু তাকে বলতো যে তার চাচাতো বোন তাকে পছন্দ করে। নীলিহার সাথে আসলেই সম্পর্ক ছিল, সেটা মিলি গুণাক্ষরেও জানতো না। সাফাতের কেন জানি বড্ড খারাপ লাগছে। এতদিন রাগের বশে এসব করলে এখন কেন জানি তার খারাপ লাগছে। নিহিলা চোখের পানিতে তার কেন কষ্ট হচ্ছে। সে তো ভালোবাসেনি নিহিলাকে, তবে কেন এমন লাগছে? সে কি বেশি করে ফেলছে? এই বাড়িতে আমান শেখ সব ছেলে মেয়েদেরকে নিহিলাকে একটু বেশি ভালোবাসেন, এমনকি নিজের ছেলে আমানের থেকেও। ছোটবেলায় নিহিলা 4 বছর হওয়ার আগে থেকে আমানই ছিল পরিবারের প্রিয় পাত্র। কিন্তু নিহিলার বাবা মারা যাওয়ার পর থেকে, তখন নিহিলার বয়স 4 বছর, তখন থেকে নিহিলাকে সবাই বেশি ভালোবাসে। এমনকি আমান শেখ সাফাতের এখনো মনে পড়ে ওর সবচেয়ে প্রিয় একটা ঘাড়ি ছিল। সেটা ওর এতই প্রিয় ছিল যে সেটা আলমারিতে তুলে রাখতো, খেলতো না, শুধুমাত্র পুরনো হয়ে যাবে তাই। কিন্তু নিহিলা এসে সেটারই বায়না ধরতে আমান শেখ দিয়ে দিল। দাদা থাকাকালীনও নিহিলা সবচেয়ে প্রিয় মুখ ছিল। সেগুলো সাফাতের পছন্দ হতো না, কিন্তু আজ কেন খারাপ লাগছে সাফাতের? তারও কি মায়া জন্মে গিয়েছিল? নিহিলা রুমে এসে মেঝেতে হাঁটু মোড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। তার সাথেই কেন এমনটা হয়? কতই না স্বপ্ন দেখিয়েছিল মানুষটা, তবে এসব কি কিছুই না? একটা মানুষ এতগুলো দিন কিভাবে ঠকাতে পারে? আচ্ছা, সাফাত ভাই কি তাকে একটু ভালোবাসতো না? অন্তত এতগুলো দিনে একটুও কি মায়া বসেনি? কেমনে পারলো মানুষটা? নিহিলা চোখ মুছে ফেলল। আর কাঁদবে না সে। কেন কাঁদবে সেই মানুষটার জন্য যে তাকে এত নির্মমভাবে ঠকিয়েছে? তার জন্য কেন মনকে নরম করবে? তার শক্ত হওয়া উচিত। ভেঙে যাওয়া থেকে মানুষ ভালোভাবে উঠে দাঁড়াতে পারে, সেও পারবে। কিন্তু পরক্ষণে ভাবলো প্রতিটা মুহূর্তে মানুষটার মুখোমুখি হলে সে কি ভালো থাকতে পারবে? যে স্বপ্নটা তাকে দেখিয়েছিল, সে স্বপ্নটা অন্যজনের সাথে পূরণ করতে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারবে? মুখে যতই বলুক সে তো পারবে না। ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। অন্তত মানুষটার মুখোমুখি না হলেই আস্তে আস্তে বলতে পারবে। কিন্তু এক বাড়িতে কিভাবে কয়দিন এভাবে রুমবন্দি হয়ে থাকতে পারবে? কিভাবে সহ্য করবে? কি করা উচিত তার? তুমি আমাকে নিহিলার ব্যাপারে এত কিছু তো বলনি। নিজের দোষ লুকিয়ে এই শুধু মেয়েটার কথাই বলেছিলে। রুমে ঢুকে মিলি কথাগুলো সাফাতের উদ্দেশ্যে বলে উঠল। উফ মিলি, এখন আবার তুমিও এসব শুরু করিও না তো। এমনিতে অনেক দখল গেছে, এবার একটু শান্ত হতে দাও আমায়। ও, এতক্ষণ নিচে দাঁড়িয়ে সব শুনছিলে, আর এখন আমি বলাতে তোমার শান্ত হওয়া দরকার, তাই না? আমার মাথা খারাপ করিও না, বলে সাফাত ব্যালকনিতে চলে গেল। আর মিলি খাটে বসে পড়ল। সাফাতকে বিয়ে করেছিল একটু শান্তির জন্য, আর সেখানে হয়ে গেল হিতে বিপরীত। এ বাসায় থাকলে তো তার মাথা মিনিটে মিনিটে গরম হবে। তবু প্রথমে মন জয় করার চেষ্টা তো করা লাগবে, তারপরে না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে। এমনিতেও পরিবারের সবার ব্যবহারে সাফাতের বিপরীতে চলে গিয়েছে সবাই, তাই মিলিও তার মনে যায় আসে তাই করবে। নিহিলা ব্যালকনির মেঝেতে হাঁটু মুড়ে বসে রইল। প্রতিদিনকার মতো আজকের আকাশ তেমন একটা সুন্দর না, ছাদও স্পষ্ট না। চারদিকে ছাদের আলো একটু আলোকিত হলেই কিছু সময় পরে পরে একগুচ্ছ মেঘপুঞ্জ এসে ছাদকে ঘিরে নিয়ে আবারও চারদিকে অন্ধকার ডেকে দিচ্ছে। ক্ষণে ক্ষণে হালকা হালকা বাতাস এগিয়ে আসছে, রাতের আধারে হালকা বাতাস। ওই যে সামনের ওই বিল্ডিং এর আলোগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে, কারো ঘরের আলো আগেই নিভছে, তারপরে এরই মাঝে আস্তে আস্তে সব আলো নিভে গেল। নিহিলা উকি দিয়ে পাশের ব্যালকনিটার দিকে তাকালো। ভেতরে আলো জ্বলছে, হয়তো ঘুমায়নি এতদিন। সাদাব ভাইয়ের সাথে এই ব্যালকনিতে বসে বসে গল্প করতো, স্বপ্ন বুনেছিল ওই ব্যালকনিটা একদিন তার সংসারের অংশ হবে। আচ্ছা, সাফাত ভাইয়ের কি একটু মনে নেই
সেই ভাবনা মনে আসতে নিহিলা নিজেই উত্তর বের করে নিল। মনে থাকবেই বা কেন, উনি তো মনে থাকার জন্য করেনি। নিহিলাকে নিয়ে শুধুই খেলেছিল। এত এত সময় সব মিথ্যে ছিল। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। রাস্তায় শোরগোল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আজকের আগে থেকে এভাবে সবকিছু পর্যবেক্ষণ করা হয়নি। তা ভেবে নিহিলা ছাদের দিকে তাকিয়ে হাসলো। ছাদটাও ঠিক তারই মতো। আচ্ছা, পাশের রুমে এত সময় আলো কেন জ্বলছে? এখনো গল্প করছে ভাবতে নীলিহা নিজের বোকামো দেখে হাসলো। তারা যাই করুক, ওর কি? ওর তো কিছু যায় আসে না। কিন্তু আসলেই কি তাই? সে তো সহ্য করতে পারছে না। প্রতিটা মুহূর্তে তাদের ছায়া এভাবে পড়লে তো এগিয়ে যেতে পারবে না। তার একটা স্বপ্ন যে বাকি আছে। এতদিন সাতাব ভাইয়ের সাথে সম্পর্ক ছিল বিদায় ইচ্ছাটা নিজের মনের মধ্যে পোষণ করে রেখেছিল। কিন্তু এখন তো সে মুক্ত। এখন শুধু বড় বাবাকে বলার পালা। সকালে উঠেই মিলি রান্নাঘরে প্রবেশ করলো। এই বাড়িতে তাকে খুব কথা শুনতে হবে, সেই মন মানসিকতা নিয়েই সে রুম থেকে বেরিয়েছে। এই বাড়িতে নয়, সেটা যে কোনো বাড়িতে এমন ঘটনা ঘটলে এমন পরিস্থিতি হবে। মিলি নিজেকে যথাসম্ভব শান্ত করে রান্নাঘরে প্রবেশ করলো। রান্নাঘরে আমেনা বেগম আর রেহানা বেগম একসাথে নাস্তা বানাচ্ছেন। ওনাদের কথার মাঝে মিলিকে তারা খেয়াল করলো না। মিলি অস্বস্তিতে কিছু বলতে না পেরে দাঁড়িয়ে রইল। তুমি এখানে কি করছো? সাফাতের ছোট বোন রিহি রান্নাঘরের দরজায় মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে উঠতেই আমনা বেগম আর রেহানা বেগম দুজনেই মিলির দিকে তাকালো। মিলির অস্বস্তি আরো বেশি করে ঘিরে ধরেছে। সে হাসার চেষ্টা করে বলে উঠল, আসলে ভাবলাম মা আর চাচিকে একটু কাজে সাহায্য করি, তাই আসলাম। রিহি মিলির কথার জবাব দিবে তার আগে আমিনা বেগম মিলির উদ্দেশ্যে থমথমে গলায় বলে উঠল, এত ভালো বউ হওয়ার অভিনয় করতে হবে না। নিজের পরিবারের কথাও ভাবলে না। সেই মেয়ে কেমন বউ হবে সেটা ভালোভাবেই বুঝতে পারছি। শাশুড়ির কথায় মিলি চুপসে গেল। মিলির মুখের দিকে তাকিয়ে আমেনা বেগম নিজেকে শান্ত করলেন, এসেছো যখন তোমাদের নাস্তাগুলো নিয়ে যাও। কিছুক্ষণের মধ্যে সাফাতের বাবা নাস্তা করতে আসবেন। উনি নাস্তা শেষ করে অনেকক্ষণ পত্রিকা পড়বেন। ততক্ষণ তোমরা উপোস থাকতে পারবে না। ওনার সামনে পড়ার দরকার নেই। একেবারে নাস্তা নিয়ে রুমে চলে যাও। উনি বের হয়ে গেলে রুম থেকে বের হইও বলে রেহানা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, রেহানা, ওকে নাস্তার প্লেটগুলো দিয়ে দে, সাফাতের বাবা চলে আসবে। জি আপা বলে রেহানা বেগম নাস্তার দুটো প্লেট মিলির হাতে ধরিয়ে দিতে মিলি প্লেটগুলোর দিকে তাকালো। তার আত্মসম্মানের লাগছে কথাগুলো, কিন্তু কিছুই করার নেই। কাজ যখন করেছে ফল ভোগ করতেই হবে। সে তো প্রস্তুতি নিয়ে এসেছিল, তবু এত খারাপ লাগছে কেন? কি হলো? দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে যাও। সাফাতের বাবা চলে আসলে কথা আরো শুনবে। আরো কথা শোনার ইচ্ছে হলে দাঁড়িয়ে থাকো, আমাদের সমস্যা নেই বলে আমিনা বেগম কাজে লেগে পড়লো। মিলি প্লেটগুলো নিয়ে উপরে রুমে আসার আগে আরেকটা রুম চোখে পড়লো। যখন উপরে এসেছে তখন এই রুমের দরজা বন্ধ ছিল। আর এখনো বোধহয় এটাই নিহিলা মেয়েটার রুমে প্লেটগুলো নিয়ে ঢোকার আগে মিলি নিজেকে প্রস্তুত করে নিল। সে রুমে ঢুকে বসে পড়লো। সাফাত সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছছিল। মিলিকে ওইভাবে বসে পড়তে দেখে ব্রু কুচকে তাকালো। কি হয়েছে? মিলি চুপ রইল। তার চুপ থাকাতে সাফাত এগিয়ে এলো। এই মিলি, কি হয়েছে? নিচে কেউ কিছু বলেছে তোমাকে? আসলে কথাটা বললে তোমার হয়তো খারাপ লাগলে। মিলির কথা শুনে সাফাত তাচ্ছিল্য হাসলো। খারাপ লাগা? আর কিছু খারাপ লাগার বাকি আছে নাকি? সেটাই ভাবলো সে। বলো। আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমার মাকে কিছু সাহায্য করবো বলে, কিন্তু উনি আর তোমার ওই শাশি আমাকে অপমান করে বের করে দিয়েছে। এই প্লেটগুলো এমন ভাবে দিয়েছে মনে হয়েছে কোনো মানুষকে দেয়নি, এগুলো পশুর জন্যই দেওয়া। মিলির কথা শুনে সাফাত বেরিয়ে যেতে গেলে মিলি পথ আটকে দিল। এখন তুমি গিয়ে কিছু বললে আবারও কথা উঠবে। আর কয়েকদিন সময় নাও। আমান শেখ চা শেষ করে নিহিলা এসেছে কিনা জিজ্ঞেস করেন। আজ উপরে চলে গেল। এই প্রথম তিনি চা শেষ করে পত্রিকা না পড়েই চলে গিয়েছে। ওনাকে উপরে নিহিলার রুমের দিকে যেতে দেখে আমেনা বেগম ছোট যা রেহানা বেগমের দিকে তাকালো। উনি তো রিহির রুমে কোনোদিন যায়নি। নিহিলা আর রিহি বসেই ছিল। মূলত রিহি নিহিলাকে এটা ওটা বলে হাসাচ্ছে। ওদের সামনে ভিডিওতে কেউ একজন চেষ্টা করছে নিহিলার মন ভালো করতে। নিহিলা ওদের কথায় সায় জানাচ্ছে। তখনই রুমের বাইরে থেকে দরজায় টোকা পড়লো। নিহিলা আর রিহি অপরের দিকে তাকালো। তাদের রুমে আসলে কেউ তো টোকা দেয় না, কিন্তু পরবর্তীতে আসবো কথাটি শুনতেই তারা দুজনে দাঁড়িয়ে পড়লো। বড় বাবা,
তাও বা এই রুমে কেমন সম্ভব, সেটাই ভাবছে তারা। রিহিলাও অবাকের চরম পর্যায়ে। রিহিলা ভেতরে আসতে সম্মতি দিতে আমান শেখ ভেতরে এসে খাটের একপাশে বসলো। নিহিলাকেও বসতে বললেও সেও দাঁড়িয়ে রইল। তারা একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। আমান শেখ আবারও বসতে ইশারা করতে ওরা বসে পড়ল। তিনি দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার ফুরি দুটো, ভাবতেই পারছি না। নিহিলা রিহি দুজনেই আজকে অবাকের পরে অবাক হচ্ছে। তারা চোখ তুলে বটগাছ নামক ছায়াটির দিকে তাকালো। ওনার চোখ দেখে নিহিলা বুঝতে পারলো ওনাকে অপরাধ বোধে ঘিরে ধরেছে। তিনি যে মেয়ে দুটোকে কত ভালোবাসে তা ওনার চোখ দেখলেই যে কেউ বলে দিতে পারবে। কিন্তু ছোটবেলা থেকেই ব্যবসার দিকে মন দিতে গিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই বাধার কারণে দেয়াল তৈরি হয়েছে, যে দেয়ালটি টপকিয়ে মেয়েদের কাছে আসতে পারেন না। তোমার কোনো ইচ্ছে আছে মা? নিহিলার পর মুহূর্তে বিষয়টি মনে পড়তে সে তাকাতেই আমান শেখ তার বাসা বুঝে নিল। আজ রাতে ডিনার একসাথেই করব, তখন বলিও তোমার সব ইচ্ছে পূরণ করব। বলেই তিনি উঠে চলে যেতে নিতে নিহিলার ডাকে থেমে গেল। সে এক দুঃসাহসিক কাজ করে বসলো। নিজে আমান শেখকে জড়িয়ে ধরতে রিহিও দৌড়ে বাবার কাছে এগিয়ে গেল। নিহিলার মনে হচ্ছে এত এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেয়ালটা ভেঙে দিয়েছে। এত শান্তির জায়গা। আমান শেখ প্রথমে কিছু সময় স্তব্ধ ছিল, পর মুহূর্তে নিজেকে সামনে মেয়ে দুটোকে দু হাতে আগলে নিল। অবশেষে তাদের সম্পর্কের এই সঞ্চয় কাটলো হয়তো। দরজা ধাক্কানোর শব্দে নিহিলার ঘুমের ব্যাঘাত ঘটতে এসে বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল। চোখ খুলতে নিজেকে ব্যালকনির মেঝেতে আবিষ্কার করলো। তাড়াতাড়ি মোবাইল হাতে নিতেই দেখলো দুপুর 2টা বাজে। সকালে বড় বাবা বের হতে এসে ব্যালকনিতে নিজের ফুল গাছগুলোর পাশে এসে বসেছিল। আজ নতুন 2টা গোলাপ ফুটেছে, একটা কাঠগোলাপের কলি এসেছে, পাশেই নয়নতারা যাচা ফুকে আছে। গোলাপগুলো তাকে সাফাত ভাই দিয়েছিল, ভেবেছিল ভালোবেসেই দিয়েছে হয়তো, তাই নিহিলা আজ অনেকগুলো দিন ধরে যত্ন করে যাচ্ছিল। এতগুলো দিন পরে আজ ফুল ফুটলো, কিন্তু তার কেন জানি তেমন খুশি লাগছে না। তবুও নিজের মনকে ভুলোবার জন্য দেয়ালে মাথা ঠেলিয়ে ফুলগুলো ছুঁয়ে স্মৃতিচারণ করতে করতে কখন যে চোখগুলো লেগে এসেছে বুঝে উঠতে পারেনি। দ্বিতীয়বার দরজা ধাক্কানোর শব্দে নিহিলা নিজেকে পরিপাটি করে রুমে এগিয়ে আসলো। দরজা খুলতে মাকে দেখে নিহিলা ফিরে গেল। আসো মা, কই ছিলিস? দিন দুপুরে দরজা বন্ধ করে আসিস কেন? ওই একটু ঘুমিয়েছিলাম, বলে নিহিলা আলমারির দিকে এগিয়ে গেল। তুই তো এই সময় কোনোদিনও ঘুমাস না? রেহানা বেগম সন্দেহসূচক চাহনি দিয়ে কথাটা জিজ্ঞেস করতেই নিজেই পর মুহূর্তে কি যেন একটা ভেবে খাটের দিকে এগিয়ে গেল। মায়ের কথা শুনে নিহিলা নিজেও ভাবল তার তো এই সময়ে ঘুমানোর অভ্যাস কোনো কালেই ছিল না। দুপুর সময়ে বাড়ির সবাই রেস্ট করলেও সে শুধু গুড়গুড় করত। তার ধারণা অনুযায়ী ঘুম হচ্ছে শুধুই রাতের জন্য, দিনের বেলা কিসের ঘুম? অথচ আজ নিজেই এমন সময় ঘুমালো। এখন তো প্রায় যায় মা, তুমি হয়তো রান্নায় ব্যস্ত থাকো তাই জানো না। জানো, এখন ঘুমটাও অনেক ভারী হয়ে গেছে। এই যে তুমি এতবার ডাকলে শুনতেই পেলাম না। রেহানা বেগম মেয়ের দিকে তাকালো। তার ছোট বাচ্চা মেয়েটাও কথা লুকাতে শিখে গেছে। সে যাতে আর কোনো প্রশ্ন না করে তাই কি সুন্দর করে কথা ঘুরাচ্ছে। অথচ তিনি জানেন নিহিলা অনেক নরম স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকে কিছু না হতেই কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত। স্কুলে সামান্য কেউ বকা দিলেও সহ্য করতে পারত না। আর এখন এত বড় বড় ঘটনার পরেও কাউকে কিচ্ছুটি না বলে মনের ভেতর বিশাল বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচ কথা ঘুরাচ্ছে, যেন সব স্বাভাবিক, অথচ মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সেটা রেহানা বেগম নিজেও বুঝতে পারছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। তিনি মেয়ের বিছানার দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেললেন। তার এই মেয়েটা ছোট থেকে অনেক গুছানো স্বভাবের। কোনোদিন উঠে তার বিছানা গুছাতে হয়নি, নিহিলাই গুছিয়ে ফেলত ওঠার সাথে সাথে। অথচ আজ বিছানাটা এলোমেলো। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে মেয়েকে ফ্রেশ হয়ে আসতে বলতে নিহিলা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নিহিলা বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে যথাসম্ভব উপরে পরিপাটি করে নিল। ওয়াশরুম থেকে বের হতে রেহানা বেগমকে বিছানায় বসে থাকতে দেখলো। রেহানা বেগম মিষ্টি হেসে মেয়েকে কাছে ডাকতে নিহিলা এগিয়ে এসে মেঝেতে বসে মাকে জড়িয়ে ধরে কোলে মাথা লুকালো। খাবি না? এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো মা, যার কাছে মন খুলে কাঁদা যায়, যার কাছে কোনো কিছু বিশ্লেষণ করার আগে বুঝে নেয়। মায়ের কথায় নিহিলা আরো ভালোভাবে মাকে জড়িয়ে নিল। খাবো একটু পরে, একটু থাকো। রেহানা বেগম কিছু না বলে মেয়ের মাথায় ফরম আদরে হাত বুলাতে লাগলেন।
সে জানে তার এই মেয়ে মন খারাপ হলেই তাকে কাছে চায়, যেমনটা ছোটবেলায় করত। কেউ কিছু বললেই আগে এসে মায়ের কোলে এভাবে মুখ গুজে কান্না করতে, এরপর কান্না করে হালকা হয়ে সব বলতো। অথচ এবার এত বড় বড় কষ্ট পেয়েও মেয়ে তার কাছে আসলো না, শুধুমাত্র মা কষ্ট পাবে বলে। সেটা রেহানা বেগম বুঝতে পেরেছেন। তার মেয়েটা যখন থেকে বুঝতে শিখেছে একটু একটু, তখন থেকে মায়ের কাছে এসে আর কষ্টগুলো বলে না, কিন্তু আনন্দগুলো ঠিকই সবার আগে মাকে এসে বলবে। রেহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। আর মেয়েটা এত বুঝদার, মায়ের কষ্ট হবে ভেবে নিজের কষ্টগুলো আড়ালে ডেকে রাখে, যাতে তার কষ্টে মা যেন দুঃখ না পায়। নিহিলা চোখ বেয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না করেও তার কান্না চলে আসে। সে বুঝতে পারলো এই বাসাতে তার আর থাকা হবে না। এই বাড়িতে থাকলে প্রতি পদে পদে তার অতীতের স্মৃতিগুলো হানা দিবে, যেটা সে সহ্য করতে পারবে না, যেটার ফলে নিজের জীবনকে সে গুছিয়ে তুলতে পারবে না। রেহানা বেগম মেয়ের চোখের পানি দেখে মেয়ের মুখে তুলে পানিটুকু মুছে দিল। কাঁদে না মা, নিজেকে এমনভাবে তৈরি করবি যাতে কেউ সহজে কাঁদাতে না পারে। এইটার মাধ্যমেই মনে কর আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে। শুকরিয়া আদায় কর এই ভেবে যে এমন বদ ছায়া থেকে আল্লাহ তোরে আগে আগে সরিয়ে দিয়েছে, সতর্ক করে দিয়েছে। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। মাঝে মাঝে হোটেল খাওয়া ভালো, জানি অনেক কষ্টকর, কিন্তু এই হোঁচট খেয়ে মানুষ ভালোভাবে বাঁচতে পারে। যেমনটা এক ঘটনার পরে তুইও মানুষ চিনতে শিখেছিস। উপরে মানুষ ভালো দেখালেও প্রকৃতপক্ষে ভেতরেও মুখোশটা যে ভিন্ন, সেটা তো বুঝতে শিখেছিস। জীবনে চলতে গেলে এমন হাজারো কিছু হবে, কিছু কিছু স্মৃতি মাথা থেকে সরিয়ে নেওয়া উচিত, না হয় জীবনে চলা কঠিন। সামনে যে এখনো তোর সম্পূর্ণ জীবন রয়ে গেছে। নিহিলা মাকে আরো গভীর করে ঝরিয়ে ধরলে, এই মানুষটা তার মন ভালো করার ওষুধ। এত সুন্দর করে কেমনে বুঝাতে পারে? সে চায় তার এই মানুষটা কোনোদিন কষ্ট না পাক, অথচ সেই মানুষটার কপালেই প্রিয় মানুষটা নেই। এমন কেন হয়? মা একটা জিনিস চাইব, দিবে? যদি আমি তোমার থেকে দূরে গিয়ে থাকতে চাই, দিবে? কি বলছিস মানে? বলতে বলতে থেমে গেল। কিছু একটা বুঝতে পেরে তার চেহারাটা মলিন হয়ে গেল। তিনি নিহিলার দিকে তাকাতে তার কান্নারত চোখ দেখে কিছু বলতে নিতে নিহিলা থামিয়ে দিল। প্লিজ মা, আজকে বড় বাবাকে এই কথাটাই বলবো। জানি তোমার অনেক কষ্ট হবে। এখানে আমি আমার স্বার্থ চাচ্ছি, কিন্তু দেখো আমি এই বাড়িতে থাকলে তুমিও ভালো থাকবে না, আমি ভালো থাকলে তুমিও ভালো থাকবে। আমার সাথে তুমি অতপ্রতভাবে জড়িয়ে আছো না, এটা হতে পারে না। দরকার হলে তোর বাবাকে বলে তোকে নিয়ে আমি অনেক দূরে অন্য বাড়িতে উঠব, তবুও তোকে আমি ছাড়বো না। মা, এত বছর বড় বাবা আমাকে দেখেছে, তোমাকে নিজের বোনের মতো করে আগলে রেখেছে। উনি তো আমাদের পর ভাবেনি। তবে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, ওনারাই বেশি কষ্ট পাবেন। অন্যজনের কষ্টের ফল ওনারা কেন পাবেন? তাহলে হোস্টেলে থাকলে যে কোনো সময় এই বাড়িতে আমার আসতেই হবে, কিন্তু আমি কয়েকটা বছর একেবারে সব ভুলে নতুনভাবে শুরু করে আসব। এরকম আসলে আমার কোনো কষ্ট হবে না। তখন কিন্তু ভুলতে গিয়ে আবারও কয়েক মাস পরে পরে যদি আসি, তবে আমি আরো ভেঙে পড়ব, ভালো থাকতে পারবো না। রেহানা বেগম মেয়ের দিকে তাকালেন। মেয়ের একটা কথাও ভুল মনে হলো না তার। নিজের জন্য কেন মেয়ের জীবনকে বঞ্চিত করবেন, সেটা ভেবেই তিনি মেয়েকে কাছে টেনে নিলেন। বড় বাবা, নিহিলা খেতে খেতে আমান শেখের দিকে তাকিয়ে অনেকক্ষণ যাবৎ নিজের সাথে যুদ্ধ করে ডাক দিল। আমান শেখ নিহিলার কথা শুনে উঠে দাঁড়াতে গিয়ে থেমে গেল। বাকিরা উৎসুক চোখে নিহিলার দিকে তাকিয়ে আছে, কারণ এ বাড়িতে একটা নিয়ম আছে যে খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। এটা মূলত নিয়ম না, কিন্তু আমান শেখের খাওয়ার সময় কথা বলা পছন্দ না বিদায় সবাই চুপচাপ খাওয়া শেষ করে। একটা টু শব্দ হয় না। তাই তো এতক্ষণ নিহিলা নিজের সাথে যুদ্ধ করে প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করছে। আর নিহিলা জানে তার কথাটা বলতে হলে এখানেই বলতে হবে, সাহস সঞ্চয় করে, কারণ আমান শেখ খাওয়ার পরপরই রুমে চলে যান। হ্যাঁ বলো। নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। কিছু বলতে চাইছো? নির্দ্বিধায় বলে ফেলো। আমি যদি এমন কিছু চাই যেটা তোমাদের পছন্দ না, সেটা কি মেনে নিবা? নিহিলার কথায় আমান শেখ হাসলো। এতক্ষণ গম্ভীর করে কথা বলছি, তাই বলার সাহস পাচ্ছ না তো? এবার বলো দেখি। আমি বাহিরে গিয়ে পড়তে চাই। নিহিলার কথায় বাকির স্তব্ধ হয়ে রইলেও আমান শেখ বেশ স্বাভাবিক আছেন। মনে হচ্ছে তিনি আগে থেকে জানতেন নিহিলা এমন কোনো সিদ্ধান্ত নেবে। কোথায়? তুমি কি পারবে? বাকিরা আমান শেখের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো। তারা বিশ্বাস করতে পারছে না যে নিহিলা বলল, আর আমান শেখ স্বাভাবিকভাবে রাজিও হয়ে যাচ্ছেন। আমি স্কলারশিপ পেলেই যাব।
আর আমার মনে হচ্ছে আমি পাবো। এতে খরচও অনেক বেঁচে যাবে, আর আমি পারবই বাবা। খরচের কথা চিন্তা করিও না, আমি আছি তো। তুমি আমান শেখের অংশ হয়ে এমন কথা মানায় না। হ্যাঁ, স্কলারশিপ হলে তো ভালোই, না হলে সমস্যা নেই। তবে তোমার সব কিছু ভাবতে হবে। আবেগের বশে বলিও না মা, ওই অচেনা জায়গায় তোমার কেউ নেই। সে প্রস্তুতি নিয়েই যাবে, আর সব কিছু সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে যাবে। যে নিহিলা কথাটা বলবে কি বলবে না ভাবলো। জাফানা তো তার ফুফি আছে, সে ফুফাতো বোন তাসফির সাথে মিলিয়ে সব করছে, তাসফির সব ব্যবস্থা করছে, সে তারই সাথে করবে। কিন্তু কথাটা কিভাবে বলতে বুঝতে পারছে না। সাফাত আজকে রুম থেকে বের হলো নিজেকে বেশ শান্ত করে। এই কয়েকদিন রুমে সব চলছিল, তাদের নিচে আসা বাড়ান। সাফাত জানে তাকে বেশ কথা শুনতে হবে, তবে সে আজ বাবার ফাঁদ ছেড়ে উঠবে না। রুম থেকে বের হইতে নিহিলার রুমের দিকে দৃষ্টি পড়ল, দরজা বন্ধ। সাফাতের কেন জানি বুকের ভেতর মসুর দিয়ে উঠল। মেয়েটাকে আজ 4 দিন যাবৎ চোখের কোথাও দেখতে পারিনি। নিচে নামতে আমান শেখ পত্রিকা পড়ছিলেন। এমন সময় সাফাত সামনে গিয়ে ডাকতে তিনি চোখ ফিরিয়ে আমেনা বেগমের দিকে তাকালেন। আমেনা, এ ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো। বাবা প্লিজ। সাফাতকে বাকি কথাটুকু বলতে না দিয়ে আমান শেখ সোফা ছেড়ে পত্রিকা ছুঁড়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতে সাফাত গিয়ে বাবার পা জড়িয়ে ধরে বসে পড়ল। বাবা, তুমি যতক্ষণ না মাফ করবে আমি তোমার পা ছাড়ব না। একটা ভুল করে ফেলেছি, মাপ চাইছি আমি। সাফাতের কথা শুনে আমান শেখ পা ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। সাফাত আরো জোরে বাবার পা জড়িয়ে নিল। তোমার মনে হচ্ছে এটা ছোট ভুল? কই, এ কয়দিন রুমের ভেতর বউ নিয়ে তো ভালোই ছিলে, কি দরকার পড়েছে তোমার? বাবা, তুমি যা বলবে তাই করব। তোমার এত কঠোরতা মেনে নিতে পারছি না আমি। যা বলবো তাই? হ্যাঁ, তবে বেশ, আজ রাতেই তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ওখানের ব্যবসাটা তুমিই দেখবে। সাফাত যেন হাতে ছাদ পাওয়ার মতো খুশি হলো। অবশেষে তার উদ্দেশ্য সফল। সে তো এত সব মিলির কথানুসারে করছিল। না হয় বাবার পা কে ধরে শুধুমাত্র সম্পত্তির জন্য? কারণ সেদিনে বাবা বলে দিয়েছিল সাফাত এ ঘরের কিছুই পাবে না। সেই কথার রেশ ধরে মিলি এতক্ষণ ধরে বুঝিয়েছিল এভাবে রুমে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না, এতে ওরা আরো পরিবারের চোখে খারাপ হবে। সাফাত তৃপ্তির হাসি হাসলো। যাক, অবশেষে সব মিটল বলে। সাফাত দ্রুত পায়ে রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতে এমন শেখে ডাকে থেমে গেল। উপরে কই যাচ্ছ? আমি তো কাজ বুঝিয়ে দেইনি। মিলিকে কাপড় গুছাতে বলতে যাচ্ছি, সব তো গুছাতে হবে। সাফাতের কথায় আমান শেখ হাসল, যেন তিনি ছেলের সব বুঝে ফেললেন। এত সহজে তো হবে না। কিন্তু মিলি তো না, তুমি একাই যাবে। আর হ্যাঁ, অফিসের ফোনে সব কাজ করবে। এই কাজটা গুরুত্বপূর্ণ। দিনে একবার বাড়ির ফোনে কল করবে, শুধু 5 মিনিট। আমি চাই না কারোর পাল্লায় পড়ে আমার কাজটা তুমি হেলাফেলা করে করো। উপর থেকে মিলি এসব শুনতেই রেগে গেল। এই বৃদ্ধকে সে ভুলাভালা মনে করেছিল, কিন্তু তা তো না। সাফাত চলে গেলে সে কেন থাকবে এখানে? বেশ কিছু সময় পরে সাফাত রুমে এসে খাটে বসতে মিলি এগিয়ে আসলো। তোমার বাবা কি বলেছে? কি বলেছে? সব তো শুনতেই পেয়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? শুনতে পেয়েছি মানে? সাফাত মিলির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো। মানে তুমি নিজের কাছ থেকে জিজ্ঞেস করো? আড়ালে দাঁড়িয়ে কথাগুলোই তো শুনেছ। মিলি একটু নরম হলো। আমাকে না নিয়ে কেন যাবে? বাবা কি বলেছে শুনেছ তো? আমিও এই ঘটনাটা করে সবার চোখে অপরাধী হয়ে গিয়েছি। এখন এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। হাতছাড়া করতে চাও না মানে? আমাকে না নিয়ে কোথাও যেতে পারবে না তুমি। সাফাত মিলির দিকে তাকালো। তুমি কি চাইছো বলো তো? তোমার কথায় তো বাবাকে রাজি করিয়ে ব্যবসাটা কোনো মতেই নিজের হাতে নিলাম। এখন আবার তুমিই বিপরীতে বলছো। তখন তো ভেবেছিলাম আমি সহ গিয়ে আমরা ওখানে আলাদা করে সংসার পাতবো। আর এসব শোনা লাগবে না, ব্যবসাটা দিয়ে আমরা ভালোভাবেই চলবো। কিন্তু শুধু যে তোমাকে ফাটাবে সেটা তো ভাবিনি। মানে মানে হচ্ছে আমি এখানে একা থাকতে পারবো না। তোমার পরিবারটাকে আমার সহ্য হয় না। সহ্য হওয়ার জন্য মন মতো কোনো কাজ করেছো? আসার পরে থেকে দ্বিতীয় দিনের ওই সকাল ছাড়া আর এ কয়দিন রুম থেকে বের হয়েছো? কারণ মন পাওয়ার চেষ্টা করেছো? সাফাতের কথায় মিলি রেগে গেল। সে সাফাতের দিকে আঙ্গুল তাক করে করে বলে উঠল, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো সাফাত। তোমার পরিবার আমাকে মূল্যায়ন করেছে? করবে কেন? যে কাজটা করেছি সেক্ষেত্রে বাড়িতে জায়গা পেয়েছি, এই অনেক। আর তোমার যে ভাবনা, এমন নিচু ভাবনার মেয়েকে ওরা কেন জেসে পড়ে মূল্যায়ন করতে আসবে? হ্যাঁ সাফাত, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। সাফাত তাচ্ছিল্য হাসলো। তুমি চেয়েছিলে আমি পরিবার থেকে আলাদা হয়ে যাই, তাই তো? সাফাতের কথায় মিলি আমতা আমতা করে বলে উঠল, না সেটা কেন চাইব? তুমি ভুল বুঝছো। মিলির কথায় সাফাত আর জবাব দিল না। সে কাপড় নিয়ে হনহনি ওয়াশরুমে চলে গেল।
সে যেন বিয়ের আগের মিলি আর এমিলির সাথে মিলাতে পারছে না। মিলি নিজের পরিবার ছেড়ে এসেও কোনো মন খারাপ বা অনুশোচনায় সাফাতের তখন ভালোবাসার উপরে আর কিছুই মাথায় আসেনি। বিদায় তার মনে হয়েছিল মিলি যেটা করছে ঠিক করছে। এমন পালিয়ে বিয়ে তবুও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে আলাদা সংসার পাতার ভাবনা নিয়ে এসেছে। তাও বা বিয়ের 4 দিনের মাথায়, এখনো সপ্তাহ পেরোয়নি। সাফাতের নিজেকে নিজের অসহায় লাগলো। নিহিলার সাথে অন্যায়টা না করলেও পারত। সে কি মানুষ চিনতে বড়সড় ভুল করে ফেলল? নিজের ভবিষ্যৎ নিজেই কি শেষ করলো? কি হবে পরবর্তীতে? এর মধ্যে 3 দিন কেটে গেল। নিহিলা রুম থেকে কোনো কাজ ছাড়া বের হয়নি। আজ বের হয়েছে, শুনেছে সাফাত ঢাকায় যাবে আজ। 1 মাস পরে ফিরে আসবে। সেদিন সে যদি কাজটা ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারে তবেই বড় বাবা তার প্রতি সিদ্ধান্ত নেবেন। নীলিহা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখলো সাফাত উপরে উঠছে। নীলিহা সাফাত ওঠা পর্যন্তই দাঁড়িয়ে রইল। সাফাতের দৃষ্টি আজ অনেকদিন পরে নিহিলার দিকে। নিহিলা দ্রুত পদে নেমে যেতে নিতে সাফাত হাত ধরে ফেলল। নিহিলা হাতের দিকে একবার তাকিয়ে রাগী চোখে সাফাতকে শাসালো। হাত ছাড়ুন সাফাত ভাই। নিহিলার এমন ক্রোধপূর্ণ কথায় সাফাত সাথে সাথে হাত ছেড়ে দিল। নিহিলাকে কেমন অগোছালো লাগছে, অথচ এই মেয়েটা এ বাড়িতে ছোটবেলা থেকে গোছানো স্বভাবের, সবসময় বাড়ি মাতিয়ে রাখতো, অথচ এই প্রথম বাড়িটা এত নির্জীব লাগছে। সাফাতের অপরাধবোধ জেগে উঠল। তার জন্যই কি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে? কেমন আছিস তুই? ভালোই আছি। আমাকে কি ক্ষমা করা যায় না? নিহু। সাফাতের কণ্ঠ অসহায় শোনালো। তার এমন কণ্ঠে নিহিলা শক্ত থাকতে পারছে না। ভিতরে ভিতরে কোথাও জানি রক্তক্ষরণ হচ্ছে। আর আমার নাম নিহু নয়, নিহিলা। আর কিছু মনেই রাখিনি। ক্ষমার প্রশ্নই আসে না বলে এসে নিচে নেমে গেল। সাফাত ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। এই মেয়েটিকে দেখে তার এমন কেন লাগছে? মনে হচ্ছে সে হীরা চিনতে ভুল করে ফেলেছে। সে যদি ওই দিন এমন হবে জানতো তবে কোনোদিন মিলিশ রাখা ফাঁদে ফা দিত না। তবে সে কি নিহিলার সাথে অন্যায়ের ফল পাচ্ছে? সাফাত বেরিয়ে যাওয়ার সময় মিলি তার নিজের মতো করে মোবাইল চালাচ্ছিল। একবার ফিরেও তাকালো না। মিলির এমন ভাব দেখে সাফাতও আর আদিক্ষেতা করে ডাকলো না। সে কাপড় ব্যাগ নিয়ে নিজের মতো করে রুম থেকে বেরিয়ে গেল। মিলি সাফাতের এমন অবজ্ঞা আচরণ দেখে রেগে গেল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে খাটের মাঝে মোবাইলটা ছুঁড়ে মারল। সাফাত তাকে একবারও বলল না। সে ভেবেছিল যাওয়ার শেষ সময়ে মিলির এমন ব্যবহার পেয়ে সাফাত অনুশোচনায় ভুগে তার কাছে এসে মাপ চাইবে। মিলি যা বলবে সাফাত তাই করবে। তবুও মিলি যেন ক্ষমা করে দেয় সেটাই বলবে। তারপর মিলি ক্ষমার পরিবর্তে শর্ত দিবে যে ওই কাজে যেভাবেই হোক মিলিকে যেন নিয়ে যায়। তারপর সাফাত এমন শেখের কাছে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে অনেক জোরাজুরি করে মিলিকে সহ নিয়ে যাবে। কিন্তু কিছুই হলো না। সাফাত উল্টা তার রাগও ভাঙানোর চেষ্টা করলো না। মিলির এখন নিজেকে নিজেরই বোকা মনে হচ্ছে। কেন সকালে রাগের মাথায় ওইসব বলে দিতে গেল? সকালে যদি ওইভাবে এসব না বলতো তাহলে এখন পরিস্থিতিটা এমন হতো না। মিলির এখন কান্না পাচ্ছে। সে এখানে একা কিভাবে থাকবে? সাফাত বাবা মায়ের রুমে গিয়ে বাবাকে বলে বেরিয়ে পড়ল। নিহিলা ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। সাফাত নিচে গাড়ির পিছনে ব্যাগ ঢোকাতে এসে উপরে চোখ যেতে দেখলো নিহিলা তাকিয়ে আছে। নিহিলা মূলত সাফাত বেরোবে সে ভাবনা ভেবে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। কিসের টানে দাঁড়িয়েছিল সে জানে না, কিন্তু তার মনে হলো একটিবার গিয়ে দেখি মানুষটাকে। এই মানুষটা আবার যখন ফিরবে তখন হয়তো নিহিলা বহু দূরে চলে যাবে, আর দেখা হবে না। আজকে সাফাত ভাইয়ের স্মৃতির সাথে এটাই ওর শেষ দেখা। প্রতিবার সাফাত ভাই যখনই বাইরে ওভাবে ব্যবসার জন্য যেত ততবারই নিহিলা মেন দরজা অব্দি এগিয়ে দিয়ে দৌড়ে রুমে এসে এভাবে ব্যালকনি দিয়ে বিদায় জানাতো। আজও তার ইচ্ছে হলো, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? সাফাত নিহিলার দিকে তাকে হাসার চেষ্টা করলো, অথচ এখন তার স্ত্রী এভাবে তাকে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু সে করল না তা। অথচ সাফাত যাকে অবজ্ঞা করেছে সেই দাঁড়িয়েছে। সাফাতের অন্যবারের কথাগুলো মনে পড়ে গেল। প্রতিবার এভাবেই নিহিলা ব্যালকনিতে দাঁড়িয়ে হাসি মুখ করে বলতে, নিজের খেয়াল রাখবেন সাফাত ভাই, আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবেন, খালি হাতে ঢুকতে দিব না। এতদিন অপেক্ষার ফল হিসেবে নিশ্চয়ই কোনো উপহার আনবেন, খাবার ঠিক মতো খাবেন। সাফাত হাসলো। এখন এসব অতীত। মেয়েটা আর এভাবে কোনোদিন বলবে না। কেন নিজের দোষে এমন রত্নকে সে হারিয়ে ফেলল? অথচ এই বিয়ে দিয়েই তার চেয়ে মুক্তি পেতে চেয়েছিল সাফাত। তবে বিয়ে করেও কেন শান্তি পাচ্ছে না? কেন মেয়েটার মায়া বলতে পারছে না সে? সাফাত নিজের ভাবনা দেখেই তাচ্ছিল্য হাসলো। সে ভাবনা থেকে বেরিয়ে উপরে আবারও তাকাতে দেখলো নিহিলা নেই। সে রুমের ভেতর চলে গিয়েছে। সাফাতের খারাপ লাগলো। এই প্রথম মেয়েটি এত চুপ ছিল।
এমনভাবে তো নিহিলাকে মানায় না। মন থেকে একটা চিৎকার ভেসে এলো, যেন সাফাতকে বলছে, এসব কিছুর জন্য তুই নিজেই দায়ী সাফাত। একটা হাসি খুশি চঞ্চল মেয়েকে এমন নির্জীব বানিয়ে দিয়েছিস, এর ফল উপরওয়ালা তোরে দিবেন। কথাটা ভাবনাতে আসতে তার নিজেকে নিজে আফসোসে ঘিরে ধরল, নিজের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করলো। এতটা খারাপ কিভাবে হলো সে? সাফাত গাড়ি ছেড়ে দিতে নিহিলা রুম থেকে বেরিয়ে এলো। সাফাতের গাড়িটা যতক্ষণ মিলিয়ে যায়নি ততক্ষণ তাকিয়ে রইল। আগের বারের কথাটা বারবার মনে পড়ছে। কেন এমন হলো, কেন এমন লাগছে তার? জীবনের একটা পর্যায়ে এসে ভালোভাবে উপলব্ধি করা যায় কারোর উপর অতিরিক্ত আশা রাখা উচিত না। যে মানুষটা যত বেশি আশা রাখে সে মানুষটা তত বেশি কষ্ট পায়। বেশিরভাগ মানুষ সব থেকে বেশি আশাহত হয় তার প্রিয় মানুষটার কাছ থেকে, কারণ সবাই প্রিয় মানুষটার উপরেই বেশি আশা রাখে। মনে মনে তারা যে ভেবে রাখে তার বিপরীতটাই পেয়ে থাকে, এতে কষ্টও বেশি পায়। প্রিয় মানুষটার উপর আশা রাখা দোষের কিছু না, আশা রাখা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত আশা রাখা দোষের। যেমনটা নিহিলার বেলায় হয়েছে, সে সাফাতের উপর অতিরিক্ত আশা রেখে ফেলেছিল, যার ফলে বিপরীতটাই হয়ে কষ্ট পাচ্ছে। সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তে নিহিলা চোখ মুখ কুচকে নিল। বিরক্তিতে চক্রান্ত শব্দ উচ্চারণ করে কপাল কুচকে তাকাতেই দেখলো কেউ একজন জানালার পর্দা সরিয়ে দিয়েছে। নিহিলা রিহি ভেবে বিরক্তিসূচক চেহারা করে ফেললো। রিহির বাচ্চা, পর্দা লাগাম বলে সে পাশ ফিরিয়ে লেফট টেনে আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম আসবে না জেনেও আবার ঘুমানোর ভান ধরছিস কেন? মায়ের কথা শুনে নিহিলা চোখ মুখ কিসে উঠে বসল। সে এতক্ষণ ভেবেছিল রিহি তার সাথে মজা করছে, তাই রেগে কথাটা বলেছিল। তাহলে ভাঙালে কেন মা? রেহনা বেগম মেয়ের কথা শুনে মেয়ের কাছে এগিয়ে কপালে হাত ছুঁল। কি হয়েছে মা? সেটা তো তুই বলতে পারবি, তুই তো এত বেলা অবধি কোনোদিন উঠিসনি। এখনো কিসের বেলা? বলতে বলতে নিহিলা ঘড়ির দিকে চোখ পড়তে নিজেও বোকা বনে গেল। এত বেলা অবধি ঘুমালাম? রেহনা বেগম মেয়ের কাছে এগিয়ে এলেন। রাতে ঘুমাসনি তাই না? নিহিলা মায়ের কথায় তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে কাপড় নেওয়ার জন্য ছুটল। কি যে বলো না মা, রাতে ঘুমাবো না কেন? রেহনা বেগম মেয়েকে আর ঘাটলেন না। তিনি জানেন মেয়ে তার কথা ঘুরেছে, কিন্তু এই কথাটা লম্বা করতে তারও ইচ্ছে হলো না, তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। তার মাঝে মাঝে খারাপ লাগে, বুকটা খালি খালি লাগে নিহিলার জন্য। তার কি মেয়ে হয়ে গিয়েছে সেটা ভেবে খারাপ লাগাটা কাজ করে। তার মেয়ের দিকে ধ্যান দেওয়া উচিত ছিল। নিজেকে ব্যর্থ মা হিসেবে মনে হচ্ছে। আফসোস বোধে ঘিরে ধরেছে। আগে যদি মেয়ের খবরাখবর নিত তবে আজ এমন পরিস্থিতিটা এত বাজে হতো না। সময় চলে যায় নিজস্ব গতিতে। যেটাই হোক না কেন সময় কারোর জন্য থেমে থাকে না, নিজের মতোই বহমান। নিহিলার যাওয়ার সবকিছু ঠিকঠাক। দেখতে দেখতে যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে। এই তো আজকের রাতটাই তার শেষ রাত। শেষ রাত বলতে আজকে সাফাত ভাইয়ের সবকিছু শেষ। বোধহয় পরের বার যখন আসবে তখন এই স্মৃতিটা নিয়ে নিজের উপরেই হাসাহাসি করবে নিহিলা। দিনগুলো খুব তাড়াতাড়ি যেন চলে গিয়েছে। সাফাতের অনুপস্থিতিতে নিহিলা যাওয়ার আগের দিনগুলো নিজের বাড়িতে ভালোভাবেই কাটাতে পারল, কিন্তু আসলে কি ভালোভাবে কাটিয়েছে? রাত হইলে সব তিক্ত স্মৃতি হানা দেয়। এই কয়দিন ঘুমটাও পরিপূর্ণ হয়নি। যে নিহিলা সকাল হতে ঘুম থেকে জেগে উঠতে, সেই নিহিলা এখন বেলা পর্যন্ত শুয়ে থাকে। গোছানো স্বভাবটা যেন হুট করে পাল্টে গিয়েছে। সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। রাত হইলে রুমের স্মৃতি থেকে ফেরোতে ব্যালকনিতে গেলে আরো বেশি কান্না পায়। গভীর রাত নেমে এসেছে, চারদিক গুটগুট অন্ধকার। নিহিলার চোখে আজ ঘুম নেই। এতদিনও ঘুমাতে পেরেছিল, তা কিন্তু আজকেরটা ভিন্ন। এতদিন চোখের পানি বাদ মানছে না। কেন এত চোখের পানি আসছে সে বুঝতে পারছে না। সে তো কিছু মনে করছে না, তবে কেন এত খারাপ লাগছে? নিহিলাও আর চোখের পানি মুছল না। সে আজ কাঁদবে, খুব করে কাঁদবে। ব্যালকনিতে গিয়ে ফ্রিয়ে দোলনাতে হেলান দিয়ে বসে আছে। আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে, কিন্তু নিহিলার হেলদোল নেই। চোখের পানি শুকিয়ে গিয়েছে, বোধ হয় চোখও ক্লান্ত। নিহিলা হাসলো। আজকে শেষ। সাফাত ভাইয়ের স্মৃতি এখানে আজকে শেষবারের মতো মনে করলো। নিহিলা দূরের ওই হালকা আলোর আকাশটার দিকে দৃষ্টি দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবুও সে ফেরালো না। সে আপন মনে বিড়বিড়িয়ে উঠল, সাফাত ভাই কেন করলেন এমন? খুব কি ক্ষতি হয়ে যেত যদি আপনি আমাকে সত্যিকারের ভালোবাসতেন? একটু মনেও পড়ে না আমাকে? শেষের কথাটা বলে সে নিজেই নিজের বোকামো দেখে হাসলো। কেন মনে করবে নিহিলাকে? উনি তো ভালোই আছে, হয়তো ভালো থাকার জন্যই তো নিহিলাকে ছেড়েছে। ভালো তো থাকতেই হবে। পর মুহূর্তে আবারও ডুকরে কেঁদে উঠল নিহিলা। আমার সুন্দর জীবনটাকে কেন এত বিশ্রী একটা অতীত দিয়ে গেলেন সাফাত ভাই? নিজের মানুষ ভেবেছিলাম আপনাকে, আপনার জন্য
পরিবারকে ছেড়ে যেতে হচ্ছে। চাইলেও গিনে আনতে পারছি না, তবুও মনে প্রাণে দোয়া করি যেটার জন্য আমাকে ছেড়েছেন সেটা যেন পূরণ হয়। আপনি যেন আমার মতো দোকান না খান, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই চাই। দোয়া করি আপনি যেন সুখে থাকুন। শুধু মাঝখানে পড়ে আমাদের সুন্দর সম্পর্কটা হারিয়ে যাবে। নিহিলা কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেল, তবুও সে থামল না। এই কান্নায় সে যেন সাফাত ভাইয়ের জন্য শেষ কান্না হয়, সেটাই মনে প্রাণে চাচ্ছে। আজকের পরে থেকে আর কোনো স্মৃতি মনে আনবে না। চোখের পানি হয়ে জড়তে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো। ভালোবাসার মানুষটার জন্য যত গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক, মুছে যাক বেপরোয়া মনের লুকায়িত দীর্ঘশ্বাস। নিহিলা আশেপাশে তাকালো। সকালের আলো ফুটে উঠছে, তার সুন্দর সুন্দর গাছগুলোতে ফুলের বাহার পড়েছে যেন। এতদিন যত্ন করে সব গাছই এখন ফুল দিতে শুরু করেছে। নিহিলা দোলনা থেকে উঠে গাছগুলোতে হাত বুলিয়ে দিল। তোরাও কি আমি চলে যাব বলে খুশি? এতদিন তো এত সুন্দর করে ছিলি না, আমি চলে যাওয়ার সময় তোদের এত সুন্দর হতে হলো। আচ্ছা, আমাকে মনে পড়বে তোদের? নিহিলা হাসলো। এখন ফুল গাছ থেকেও জবাব আশা করছে সে। এই গাছগুলো ওকে মনে পড়বে ভীষণ করে। সে পেছনে ফিরে ব্যালকনির আশেপাশে তাকালো। এই প্রিয় জায়গাটা বড্ড মনে পড়বে, কিন্তু কিছু ভালো সময়ের জন্য এটুকু ত্যাগ তো দিতেই হবে। রেহানা বেগম ক্ষণে ক্ষণে কান্নার সুর তুলছেন। পাশে নিহিলা মাকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। রেহানা বেগমের এমন আচরণ দেখে আমান শেখ ধমকে উঠল। আহ রেহানা, তুই এমন করলে মেয়েটা যাবে কিভাবে? ভাইজান, আমি এই মেয়েটাকে ছাড়া কিছু কল্পনাও করতে পারি না। আহ মা, তুমি এমন করিও না তো, মাত্র কয়েকটা বছরই তো। আমাকে তো সবসময় দেখতে পারবে, কিন্তু ছুতে তো পারবো না। রেহানা বেগমের এমন কথায় নিহিলা মাকে আরো জোরে জড়িয়ে ধরল। আসলেই তো ভিডিও কল আর সামনাসামনিতে অনেক পার্থক্য। দেখা আর ছোঁয়া, এ মায়ের গ্রানটা সে পাবে না। সবসময় এটা ওটার বায়না ধরা হবে না। মন খারাপ হলে আর মাকে জড়িয়ে ধরে মায়ের আসলে গ্রহণটা নিতে পারবে না। আর কিছুটা সময় পেরিয়ে সে চাইলেও আর মাকে ছুতে পারবে না। এটা ভাবতেই কান্না চলে আসছে। কিন্তু নিহিলা যত সম্ভব নিজেকে উপরে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ঠিক নেই। এখন মনে হচ্ছে কেন এত দূরে এসব করতে গেল, কেন আগ বাড়িয়ে এত সব করতে গেল। আবার পরবর্তীতে সাফাতের কথা মনে পড়তে তার মনে হলো সে যা করেছে ভালোই করেছে। অন্তত এই তিক্ত স্মৃতিটা তো ভুলতে পারবে। রাশিদা বেগম চোখ মুছে নাক টেনে উপদেশের সুরা বললেন, সবসময় কল করবি, খাবার ঠিক মতো খাবি মা। হ্যাঁ মা, অবশ্যই করব। রেহানা বেগম মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। তার ভাবতেও খারাপ লাগছে এই মেয়েটাকে সে আর কিছু সময় পরে ছুতে পারবে না। কিছু সময় পরে ডাক পড়তে নিহিলা উঠে দাঁড়ালো। সে রিহিকে জড়িয়ে ধরতে রিহি কানে কানে ফিসফিসিয়ে উঠল, পরের বার অপেক্ষা করার সময় যেন দুজনের জন্য করি, একটা খুশির খবর যেন পায়। নিহিলা কান্নার মাঝে হেসে কান মলে দিতেই রিহি হেসে রেহানা বেগমকে জড়িয়ে ধরল। আজ হাসি, কেন কান্না করছো? তোমার মেয়ে ওখানে কি যে খুশি থাকবে, দেখবে দুদিন পরে আমাদের কথা মনেই পড়বে না। রিহির কথা রেহানা বেগম অভিমানী চোখে নিহিলার দিকে তাকালো। সত্যি কি মনে পড়বে না? রেহানা বেগমের কথা শুনে রিহি নিহি দুজনেই হেসে দিল। তার মা যে কত অবস্থা কিছু কিছু কর্মকাণ্ডে বোঝা যায়। মা, রিহি তো মজা করে বলছে, আর তা তুমি বিশ্বাস করে নিচ্ছ? রেহানা বেগম আবারও মেয়েকে কাছে টেনে নিতে ডাক ভেসে আসতে আমান শেখ তাড়া দিল। নিহি আমান শেখের কাছে গিয়ে জড়িয়ে ধরতে তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন। নিজের খেয়াল রাখবে মা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে। নিজেকে দুর্বল দেখালে মানুষ আরো ভেঙে গুড়িয়ে দিতে পছন্দ করে, তাই নিজের দুর্বলতা একদম প্রকাশ করবে না। ভালো থেকো মা। নিহা হাবদক মাথা নাড়তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমান শেখ পানিটুকু মুছে আদেশের সুরে বলে উঠলেন, একদম পানি নয়, এটা তো ভুলেও দেখাবে না। বলেই তিনি ছাড়া দিতে নিহি আরেকবার রেহানা বেগমকে জড়িয়ে ধরে হাঁটা ধরল। উপরের মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদের উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নিহিলা সবাইকে সালাম দিয়ে হাঁটা ধরল। যাওয়ার সময় মুখ থেকে কান্নার জন্য আর কোনো কথা বেরোলো না। এতক্ষণ উপরে শক্ত দেখালেও এখন আর পারছে না। কান্নারা যেন গলার মাঝে আটকে আসছে। নিহিলা হাঁটতে হাঁটতে পেছন ফিরে অস্বচ্ছ কাছের দরজা দিয়ে মাকে দেখলো। রেহানা বেগম ঝাপসা চোখে নিহিলাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। তাকে রিহি জড়িয়ে ধরে আছে। কাছ দিয়ে ঝাপসা দৃশ্যটুকু নিজের মনের কুঠুরিতে মাঝে আবদ্ধ করে নিল নিহিলা। যতটুকু পরিবার দেখা গেল, নিহিলার বারবার পিছনে ফিরে তাকিয়ে রইল।
শেষবার তাকাতেই দেখলো আমান শেখ পেছনে ফিরে গিয়েছেন। নিহিলার মনে হলো বড় বাবা কাঁদছে, কিন্তু তিনি কেন কাঁদবেন? তার কথাটা বিশ্বাস করতে ইচ্ছে হলো না। এরপর চোখ মুছে পা বাড়ালো নতুন জীবনের পথে। প্লেনটা বিশাল ঝাঁকুনি দিয়েও উড়া শুরু করলো। প্লেন যত উপরে উঠছে নিহিলার মনে তত বিষণ্ণতা নেমে আসছে। এই তো পরিবারটাকে ছেড়ে যাচ্ছে, এখন চাইলেও আর মায়ের কাছে ছুটে যেতে পারবে না। তার এখন ইচ্ছে করছে গিয়ে মাকে জড়িয়ে ধরতে, যাতে একটু ভয়টা কমে, কিন্তু তা তো আর সম্ভব না। এতদিন নিজের মনকে সবার সামনে শক্ত করে দেখালে এখন আর পারছে না। আশ্চর্য, তার এমন কেন লাগছে? তার ইচ্ছে করছে নিচে অপেক্ষারত মানুষদেরকে গিয়ে জড়িয়ে ধরতে, ইচ্ছে করছে দৌড়ে প্লেন থেকে নেমে গিয়ে মানুষগুলোকে গিয়ে বলতে, শোনো, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি কোথাও যাচ্ছি না। নিহিলা চোখ মুখ বন্ধ করে রইল। তার এমন অদ্ভুত অদ্ভুত ভাবনা কেন আসছে? যা হচ্ছে তার জন্যই তো হচ্ছে। পাড়ি জমালো এক বিন্দেশে নিহিলা, যেখানে তার একটা ফুফি ছাড়া আর কেউ নেই। তিনিও এখানকার স্থানীয়, তাই ভিডিও কলে কয়েকবার কথা হয়েছিল। তার এক বাইকে সে চোখের দেখাও দেখেনি। ফুফির সাথে এইবারই প্রথম দেখা হবে। ফুফি পালিয়ে বিয়ে করে এখানে এসেছিল বিদায় আমান শেখের সাথে কোনো যোগাযোগ নেই। শুনেছে ফুফির নাকি 2 ছেলে আরেক মেয়ে। তার কাজিনদের সাথেও তেমন ভাব নেই, শুধু অরেঞ্জ ছাড়া। প্রথমটা নিহিলার 4 বছরের বড়, ভুলক্রমেও ছবিও দেখেনি নিহিলা। আর পরে দুজন যমজ, তারা নিহিলারই একই বয়স। এদের মধ্যে শুধু মেয়েটা মানে অরিনের সাথে কয়েকবার ভিডিও কলে কথা হয়েছিল বিদায় একটু স্বস্তিবোধ হচ্ছে, তাও খুব অল্প সময়ে। যখন দেশের বাইরে আসবে বলেছে তখন থেকে একটু আলাপ হয়েছে অরিনের সাথে, যার ফলে একটু ভাব আছে, কিন্তু কল আর সামনাসামনি অনেক তফাৎ। নিহিলা ভাবতে বসে গেল, সে কি আদৌ ইনাদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, মিশতে পারবে? আমান শেখ তার বোনের নামও সেই বাড়িতে শুনতে চায় না, তাই নিহিলা আগ বাড়িয়ে বলতে পারল না যে তার ফুফির সাথেই সে থাকবে। নিহিলা প্লেনের জানালা দিয়ে উকি দিল, কিছু দেখা যাচ্ছে না। মায়ের জন্য বড্ড মন পড়ছে। রিহি, বড় বাবা, চাচি, এই মানুষগুলোকে আর দেখতে আরো কতদিন পরে। সে কি আদৌ পারবে এমন অচেনা একটা জায়গায় নিজেকে মানিয়ে নিতে? কি ভেবে থাকবে? আওয়াজ আর ঝাঁকুনি অনুভব হতে চোখ খুলতে দেখতে পেল প্লেন ল্যান্ড করেছে। নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত করে নিল। একে একে সবাই নামতে সেও সবার দেখা দেখি নেমে পড়ল। জাপান, স্বপ্নের দেশ তার। এই প্রথমবারের মতো দেশটার মাটিতে পা পড়ল তার। মনের ভেতরে ভেতরে উৎফুল্ল হচ্ছে, কিন্তু পরক্ষণে চারদিকে তাকিয়ে খুশিটা কেটে গিয়ে মনে ভয় বাসা বাঁধতে শুরু করলো। সবাই নেমে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ল। সবাই যার যার আত্মীয় স্বজনদের সাথে চলে যেতে নিহিলা দাঁড়িয়ে রইল। তার মাথায় এলো ফুফি নিতে আসবে। সে আশেপাশে তাকিয়ে এত এত অচেনা মানুষের ভিড়ে নিজেকে আরো গুটিয়ে নিল। আচ্ছা, এখন যদি তার ফুফি তাকে নিতে না আসে, তবে সে কি করবে? সম্পূর্ণ একটা অচেনা দেশে। পরক্ষণে নিহিলা নিজেকে শান্ত করলো। এমন অলক্ষণা কথা সে কেন মাথায় আনছে? তিনি অবশ্যই নিতে আসবেন। নিহিলা নিজেকে শান্ত করে আরো এগিয়ে গেল। বাইরে প্রায় মানুষ যাত্রীদের উদ্দেশ্যে যার যার আত্মীয় স্বজনদের নাম নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে আসার মানুষগুলোকে দেখে হাত নেড়ে হাসি মুখে এগিয়ে যাচ্ছে। এসবের ভিড়ে নিহিলার নিজের জন্য কাউকে চোখে পড়ল না। আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে যাচ্ছে। তার মনে মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। যদি সত্যি সত্যি কেউ নিতে না আসে তবে? নিহিলা নিজেকে শান্ত করে একটু এগিয়ে গিয়ে বসে রইল। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে নিহিলার সামনে একজোড়া পা এসে থামতে, সে উপরে চোখ না তুলে নিজের ব্যাগটা আরো জোরালোভাবে জড়িয়ে ধরল। এখন ইনি যদি তাকে নিরুপায় ভেবে কিডন্যাপ করে ফেলে, এটা অস্বাভাবিক কিছু না। নিহিলা, এম আই রাইট? উক্ত ব্যক্তিটির মুখে নিজের নাম শুনে নিহিলা তাড়াতাড়ি চোখ মুছে নাক টেনে উঠে দাঁড়ালো। উঠে হাবোদক মাথা নাড়ল। এতক্ষণে তার কলিজায় পানি এলো বলে, হাই, আমি আহান, সম্পর্কে তোমার দুষ্ট কাজিন হব, মানে অরিনের যমজ। ছেলেটির ভাঙা ভাঙা কথা শুনে নিহিলা একটু স্বস্তিবোধ হলো। যাক, সে প্রাণ ফিরে ফেল। চলো গাড়িতে উঠা যাক বলে সে গাড়িতে উঠতে গিয়ে থেমে গেল। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? নিহিলা কি বলবে ভেবে পেল না। নিহিলার কোনো জবাব না পেয়ে আহান হাসল।
আসবো না ভেবেছিলে? রাইট। আহানের কথা শুনে নিহিলা এদিক ওদিক তাকিয়ে কি কথা বলবে ভাবার মাঝে আহান হুট করে মুখভঙ্গি পাল্টে নিহিলার একটু কাছে এগিয়ে আসলো। ধরো যদি এখন আমি তোমাকে বাসায় না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাই? আহানের কথা শুনে নিহিলা মাথা তুলে তাকালো। আহানের মুখভঙ্গি মুহূর্তের মধ্যে যেন পাল্টে গেল। নিহিলা ভয় পেল। তার ভয়ার্থ চেহারা দেখে আহান হুট করে জোরে হেসে দিল। হা, মজা করছিলাম। আমি অন্যদের সাথে করলেও তোমার সাথে করব না। যদিও তুমিও খুব সুন্দরী, বাট আমার আম্মাজান তোমাকে বিশ্বাস করে আনতে পাঠিয়েছে, সেই মর্যাদা তো রাখতেই হবে। আর তাছাড়া তুমি তো এখানকার নও, বাঙালি, সো এত বাড়াবাড়ি করবো না। হা। নিহিলা আহানের দিকে তাকালো। ছেলেটাকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। ছেলেটা কি আসলেই এত খারাপ? হে নিহি, তুমি সিরিয়াসলি নিয়ে নিয়েছো? আচ্ছা যাক, উঠে পড়ো গাড়িতে, তোমাকে দিয়ে এসে আমি বেরোবো, আমার কাজ আছে। গাড়ি এসে থামলো এক সুন্দর বাড়ির সামনে। কি সুন্দর বাড়ি! এমন উন্নত দেশে একটা বাঙালি পরিবারের এমন সুন্দর বাড়ি। পরক্ষণে নিহিলার মনে আসলো বেশ অনেক বছর ধরে ওনারা এখানে। বোধহয় সেই অনুসারে এমন দেশে এমন একটি বাড়ি অস্বাভাবিক কিছু না। নিহিলা শুনেছে ফুফার তেমন কেউ ছিল না, কিন্তু বাবা দেওয়া সম্পত্তি ছিল কিছু। ফুফিকে বিয়ে করে যখন বড় বাবারা ফুফিকে মেনে নেননি, তখন ফুফি ভেঙে পড়েছিল। ঠিক তখনই তার ফুফা দেশের সম্পত্তি সব বিক্রি করে দিয়ে এখানে চলে এসে সুখের সংসার করেছিল। এসব কিছু নিহিলাকে তার মা রেহানা বেগমই বলেছিলেন। তার মার বড় মা লুকিয়ে তার ফুফির সাথে যোগাযোগ রেখেছেন। এসব কিছু আজ থেকে অনেক বছর আগের কথা। এত বছরে এমন কয়েকটা বাড়ি করা স্বাভাবিক। নিহিলা নিজের উত্তর বের করে ফেলল। নিহিলার এত সব ভাবনার মাঝে আহান নিহিলার ব্যাগগুলো নামিয়ে দিল। তুমি বাসায় যাও, আমার কাজ আছে, এসে অনেক আড্ডা হবে। বাই নিহিলা বলে আহান গাড়ি ফিরিয়ে চলে গেল। নিহিলা আহানের গাড়িটির দিকে তাকিয়ে ভাবল, একটু ভদ্রতা দেখিয়ে ব্যাগগুলো নিয়েও দিল না। এখানে কি সবাই এমন? কই, নিহিলারা তো এমন নয়। তবে ছেলেটার মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বলতে হবে। নিহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলো কোনো মতে টেনে টেনে দরজার সামনে উপস্থিত হলো। দরজা খুলে দিল এক সুন্দরী মধ্যবয়স্ক মহিলা। নিহিলা শুরুতে চিনে নিল। বেশ কয়েকবার মায়েদের সাথে ভিডিও কলে কথা বলার সময় নিহিলা দেখেছে এনাকে। তিনি দরজা খুলে নিহিলাকে টেনে নিল। আসসালামু আলাইকুম। নিহিলা নিজেকে গুটিয়ে নিল। এখন ভীষণ অস্বস্তি হচ্ছে। ওয়ালাইকুম সালাম মা, আসো আসো বলতে বলতে তিনি নিহিলাকে জড়িয়ে নিলেন। আমার বিশ্বাস হচ্ছে না এখনো, শেষ পর্যন্ত কত বছর পরে নিজের পরিবারের কাউকে কাছে পেলাম। কত বড় হয়ে গেছো, অথচ এত বছর পরে কাছে পেলাম। তুমি আমার ভাইয়ের অস্তিত্ব মা, একদম ভাইয়ের মতো হয়েছ। কি মায়াবী, কেমন আছো? নিহিলা হাসার চেষ্টা করলো। তার ফুফির মতো এমন একজন কাছের মানুষের কাছ থেকে তুমি সম্বোধনটা ভালো লাগছে না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফুফি। আমাকে আপনি তুই সম্বোধন করতে পারেন? আচ্ছা, ভাইজান কেমন আছে? রিনা আহমেদ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন। নিহিলা তাকালো। সে বুঝতে পারলো মানুষটি অনেক গভীর থেকে কথাটা বলেছে। এই তো ভালো আছেন। দেখছিস আমি কি পাগল, তোকে এখানে দাঁড়িয়ে রেখেই কথা বলছি বলেই তিনি দরজার বাইরে উকি দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে নিহিলার দিকে তাকালো। আহান কই? ফাজিটা তোকে বিরক্ত করেনি তো? আর ব্যাগগুলো তোকে দিয়েই আনিয়েছে? দেখেছিস ছেলেটার কাজ কারবার? বলতে বলতে তিনি কেউ একজনকে ডেকে নিহিলার ব্যাগগুলো উপরে রেখে আসতে বললেন। না ফুপি, ব্যস্ত হবেন না, ভাইয়াটা আমাকে কোনো বিরক্ত করেনি। ভাইয়া না, আহান। তুই, রিহি, অরিন একই বয়সের। হয়তো ওখানে থাকলে আজকে তোদের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক থাকতো। বলে রিনা আহমেদ এক দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা, অনেক ক্লান্ত তুই, যাও গিয়ে ফ্রেশ হয়ে নে মা, তারপর আমি খাবার নিয়ে আসবো, এরপর ঘুমিয়ে নিস। না পুপি, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। এর আগে তোমার মোবাইলটা একটু দিবা? মা, বড় বাবাকে একটা খবর দেওয়া লাগবে। আচ্ছা বলেই তিনি নিহিলাকে রুমে নিয়ে গেলেন।
ঘুম ভাঙল জানালার কাছে কেউ একজনের পর্দা সরানোতে। নিহিলা চোখ মুখ কুচকে আবারও শুনে নিতেই রিনা আহমেদ ডাক দিলেন, রুম অন্ধকার করে এতক্ষণ ঘুমালে চলবে? সে সকালে এসেছিস, এখন দিন শেষ হয়ে যাচ্ছে। অফিস থেকে এতক্ষণ ঘুমিয়ে আছিস, ক্ষুধা লাগেনি? উঠে পড়, কিছু খেয়ে দরকার হলে আবার শুইস। নিহিলার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার বাড়িতে ছিল। ফুফির কণ্ঠস্বর শুনে ধারণা ভাঙল। তার মনে হয়েছে সে বাড়িতে ঘুমিয়েছিল আর মা এসে পর্দা সরিয়ে দিচ্ছে। তার মনটা নিমিষে খারাপ হয়ে গেল। নিহিলা, রিনা আহমেদের ডাকে নিহিলার ধ্যানমগ্ন হলো। সে তাকাতেই তিনি হেসে এগিয়ে এসে নিহিলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিলেন। পরিবারের কথা মনে পড়ছে? নিহিলা চুপ রইল। আমি তো আছি, এখানে একদম নিজের মতো করে থাকবি। বাড়িতে নিজের মায়ের কাছে যা আবদার করতিস, এখানেও আমার কাছে তাই করবি। মনে করবি আমি তোর আরেকটা মা। নিহিলা হাঁ বোধক মাথা নাড়াতেই রিনা আহমেদ তাড়া দিলেন, উঠে পড়, নিচে সবাই খেতে বসেছে, অপেক্ষা করছে, আয়। বলে নিহিলাকে চোখ মুখ ধুতে বলে রিনা আহমেদ নিচে চলে গেল। নিহিলা বেশ কিছু সময় চোখ মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে টেবিলের দিকে তাকিয়ে অস্বস্তি হলো। সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। অরিন নিহিলাকে দেখে টেবিল ছেড়ে উঠে দৌড়ে এগিয়ে এলো। আরে নিহিলা, কেমন আছো? তুমি তো ছবির থেকেও বাস্তবে আরো মায়াবী। আলহামদুলিল্লাহ আছি, তুমিও সুন্দর, একদম পুতুলের মতো। উহু, এটা তোমার সাথে মানায়। আচ্ছা, তোমাকে একটু জড়িয়ে ধরি। নিহিলা নিজে আগ বাড়িয়ে অরিনকে জড়িয়ে নিল। নিহিলা ভাবল, ছোটকাল থেকে এই দেশে থেকেও কি সুন্দর করে তারা বাংলা ভাষায় কথা বলছে। ফুফি হয়তো ভালোভাবেই ভাষার শিক্ষাটা দিয়েছে। সকালে আহানের কথা বলা দেখে মনে মনে ধারণা এসেছিল যে হয়তো সেই মায়ের কাছে থেকে শিখেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অরিনও পারে। রিনা আহমেদ তাড়া দিতে তারা টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে আহান আর মধ্যবয়স্ক এক পুরুষ বসে আসছে। ইনি হয়তো তার ফুফির স্বামী, মানে পুপা। নিহিলা এগিয়ে গিয়ে মানুষটিকে সালাম দিল। এই তো, বসে পড়ো মা। অবশেষে রিনা নিজের পরিবারের কাউকে দেখে চোখের তৃপ্তি মিটালো বলে, কেমন আছো মা? বাসায় সবাই কেমন আছেন? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ সবাই। বসে পড়ো। তিনি নিহিলাকে চেয়ারের দিকে ইশারা করলেন। রিনা আহমেদ নিহিলার প্লেটে খাবার দিতে দিতে বলে উঠল, আমার ছোট ছেলেকে তো দেখেছিস, সকালে আনতে গিয়েছিল, ফাজিটা তোরে ব্যাগ বহন করতে দিয়েছিল, এই সে আহান। নিহিলা তাকাতে আহানের সাথে চোখাচোখি হতে আহান হাসলো। হ্যালো ভাইয়া। ওহো, আমাকে ভাইয়া ডেকো না, এটা তুমি রাহান ভাইয়ার জন্য তুলে রাখো, মা বলেছে আমরা একই বয়সের। আচ্ছা। শফিক আহমেদ আহানের দিকে তাকালো। তোর মা যা বলেছে সত্যি? অতিথিকে কিভাবে আপ্যায়ন করা লাগে জানিস না? সকালে ব্যাগটা নিজে এনে দিলে কি হতো? ও বাবা, নিহিলার তো কোনো সমস্যা হয়নি, ও বললে আমি ঠিকই এনে দিতাম। বলে আহান নিহিলার দিকে তাকালো। কি নিহিলা, তোমার সমস্যা হয়েছে? না না, আমার সমস্যা হবে কেন? বলেই নিহিলা খাবারের দিকে হাত বাড়ালো। আমার পরিবারকে পরিচয় করিয়ে দিলাম, যদিও আনাফ নেই, কিন্তু ও থাকলেও গম্ভীর। ও এদের সাথে যায় না, অফিসের কাজে অন্য জায়গায় গিয়েছে। এবার পুরো পরিবারকে চিনিয়ে নিছিস, কোনো সংকোচ করবি না, যা লাগে বলবি। রিনা আহমেদের কথা নিহিলা হাসু চোখ মাথা নাড়ল। হ্যাঁ মা, মনে করো আজকে থেকে এই পরিবারের আরেকজন সদস্য তুমিও। যা লাগবে বিনা সংকোচে বলবে, অস্বস্তি আনবে না। অরিনার তুমি একই ভার্সিটিতে পড়বে, আশা করি সমস্যা হবে না। জি আঙ্কেল। তোমার পরিবারের সাথে কথা হয়েছে? জি। শফিক আহমেদ নিহিলার জবাব পেয়ে অরিনের দিকে তাকালো। তুমি বা আহান বিকেলে গিয়ে নিহিলাকে কিছু কেনাকাটা করে দিয়ে আসিও। কয়েকদিনের ভিতর ক্লাস শুরু হবে, আপাতত কয়েকদিন ঘুরে দেখাইও। অরিন হাবোদক মাথা নাড়তে শফিক আহমেদ হেসে নিহিলার দিকে তাকালো। আচ্ছা, খেয়ে নাও। নিহিলা খেতে খেতে ভাবলো, মানুষগুলো কি ভালো, অথচ সে 2 মিনিট আগে অস্বস্তিতে কিভাবে মানিয়ে নিবে ভাবছিল। যেমন ভেবেছিল তেমন মোটেও না। তার বড় বাবা কিনা এমন একটা সুন্দর পরিবারকে মেনে নিচ্ছে না। কি এমন দোষ করেছিল? ভাবতে গিয়ে নিহিলার ভাবনায় এলো, আচ্ছা ফুফি কি এরপর একবারও দেশে যায়নি? হয়তো কলে যোগাযোগ করার চেষ্টা করেছিল।
ফুপিরও তো উচিত ছিল গিয়ে সরাসরি ভাইয়ের কাছে যাওয়া, তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারতেন না। এত বছর এই ছেলে মেয়েদের দেখে বড় বাবা নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারেন না। হেই নিহিলা, আসবো? নিহিলা মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রল করছিল, এমন সময় অরিনের কণ্ঠস্বর পেয়ে হেসে তাকালো। হ্যাঁ আসো। এভাবে অনুমতি নিচ্ছ কেন? অরিন ঢুকতে ঢুকতে বলে উঠল, কি করছো? ভাবলাম একটু গল্প করি। নিহিলা হাত থেকে মোবাইল পাশে রাখলো। ভালো করেছ, আমি যেতাম, কিন্তু কি মনে করবা ভেবে যায়নি, এমনিতে মোবাইল দেখছিলাম। অরিন বসে গল্প জুড়িয়ে দিল। এর মধ্যে আসরে এসে আহানও উপস্থিত হলো। সকালে ঘুম ভাঙতে নিহিলা ফাঁসা অরিনের দিকে তাকালো। সে হেসে অরিনের গায়ে ভালোভাবে লেপ জড়িয়ে দিয়ে উঠে পড়ল। মেয়েটা বড্ড মিশুক, তা না হলে রাতে গল্প করতে করতে কেউ নিজের রুম ছেড়ে আরেকজনের সাথে ঘুমায়? নিহিলা নিজের প্রতি খুশি হলো। সে যদি এমন কোনো সিদ্ধান্ত না নিত, তবে হয়তো এই জীবনে আর নিজের এমন কিছু মানুষের সাথে আর মিলতে পারত না। এই মানুষগুলো এত ভালো, অথচ তার পরিবারের সাথে মেলামেশা নেই। নিহিলা মোবাইল হাতড়িয়ে সময় দেখে নিল। সকাল 7টা বাজে। বোধহয় এই ঘরে এত তাড়াতাড়ি কেউ ওঠে না, কিন্তু সে তো শুয়ে থাকতে পারবে না। এই বাড়িতে এসেছে একদিন পূর্ণ হলো, কিন্তু এখনো বাড়িটা ঘুরে দেখা হয়নি ভালোভাবে। এরা উঠতে উঠতে একটু হাঁটাহাঁটি করা যাক। সে হাতড়িয়ে চুলের কাঁটা খুঁজল, কিন্তু পেল না। নিহিলা লম্বা চুলগুলোকে হাত খোপা করার চেষ্টা করল। যখন থেকে চুল লম্বা হয়েছে তখন থেকে সে চেষ্টা করত মায়েদের মতো করে হাত খোপা করার, কিন্তু পারত না। রেহানা বেগমই সবসময় কি সুন্দর করে তেল দিয়ে বিনুনি করে দিতেন, কিন্তু নিহিলার ইচ্ছে করতে বিনুনি নয়, সে যেন মায়েদের মতো করে খোপাটা করে। তাই রেহানা বেগম ভালো মতো শক্ত করে চোখের নিমিষে চুল খোপা করে নিতেন, অথচ নিহিলা এতদিনেও সেটা আয়ত্তে আনতে পারেনি। মায়েরা করার সময় মনে হয় কি সহজ, কিন্তু নিজের বেলায় বুঝতে পারা যায়। নিহিলা দীর্ঘক্ষণ চুলের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলো, কিন্তু তাও অনেক ঢিলা। তার মানে হচ্ছে বেশি নড়লেই আবার খুলে যাবে চুলগুলো। কি করা যায়? সে আশেপাশে তাকালো। ছোট জিনিস কাটা, সেটা কোথায় রেখেছে বুঝতে পারছে না। এদিকে চুল খোলা রাখার অভ্যাস তার নেই, এদিকে অরিনও ঘুমাচ্ছে। সামান্য কাটার জন্য মেয়েটার ঘুম ভাঙানোর প্রয়োজন নেই, তাই বাধ্য হয়ে এইভাবে ঢিলা করে খোপাটা করলো। সে উঠে দাঁড়িয়ে ওড়নাটা হাতে নিয়ে রুম ছেড়ে বের হলো। রুম থেকে বের হতে আশেপাশে অনেক নিস্তব্ধ লাগলো। বোঝাই যাচ্ছে সবাই ঘুম। নিহিলা আর ঘাটল না। এই দোতলার মাঝের রুমটা তাকে দেওয়া হয়েছে। তার রুমের ডান পাশের অরিন, ফুপি, আহানের। বোধ হয় ওরা সবাই একদিকে, কিন্তু তার ডান পাশের রুমটা ভিন্ন মনে হচ্ছে। এই 4 রুমের মিলিয়ে যা জায়গা, ঠিক একই জায়গা ডান পাশে আছে, কিন্তু রুম হয়তো একটি। নিহিলার আগ্রহ হলো। সে একটু হাঁটাহাঁটি করে রুম পেরিয়ে সামনে যে আসতে কোনার দিকে নজর গেল। ওইদিকে খোলা বারান্দার মতো লাগছে, অনেক আলোর রেখা মনে হচ্ছে। বোধ হয় বাড়ির ডিজাইন করে খোলা রেখেছে অর্ধেক। সে বারান্দার সাথে একটা রুম। নিহিলা এগিয়ে গেল। সামনে গিয়ে তার চোখ জোড়া বিস্মিত হলো। এত রুচিবান মানুষও আছে বুঝি। মূলত রুমটার সাথে ব্যালকনির মতো বারান্দাটা লাগোয়া, তবে রুম পেরিয়ে শেষ দিকে এসেও কিছুটা খোলা রেখেছে, যাতে করে রুমের বাইরে থেকেও মানুষ বারান্দায় আসতে পারে। সম্পূর্ণ সবুজে ঘেরা জায়গাটা, ভিন্ন টফে গাছ দেখলে মন প্রাণ জুড়ে যায়। এত সবুজের মাঝে একটা ছোট দোলনাও রাখা আছে। এত রুচিবান কে আছে এই ঘরে? এই রুমটাকার? অরিন তো কিছু বলেনি। পর মুহূর্তে নিহিলা নিজেই নিজের বোকামো দেখে হাসলো। কার আর হবে? ফুফি নিশ্চয় এসব করেছেন। একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে আছে। নিহিলা চোখ ছলছল করে উঠল। বিদেশের মাটিতে এমন একটা ঘর সে আশা করেনি। সেও বাড়িতে থাকাকালীন কত গাছ লাগাতো। তার গাছগুলোর কথা মনে পড়ে গেল। গাছের কথা মনে হতে সাফাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিহিলা গোলাপ গাছটির দিকে এগিয়ে গেল। পাশে দোলনাটিতে বসে গাছের ফুলগুলোর দিকে তাকালো। বাইরে দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেল। সে আর খোপা বাঁধার চেষ্টা করলো না। আচ্ছা, সেই গোলাপ গাছটিতে আর কি গোলাপ ধরেছে? রিহি ঠিকমতো যত্ন করছে কিনা কে জানে। সেই গাছটি সাফাত ভাইয়ের স্মৃতি হিসেবে ছিল। নিহিলা পরক্ষণের ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আশ্চর্য, এখানে এসেও সেই ওই মানুষটার কথা কেন ভাবছে? এখানে তো সে পড়তে এসেছে, এসব মনে করতে না। কে আপনি? কোনো অচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে নিহিলা ওখানেই
থমকে গেল। সে পিছন ফিরে তাকানোর সাহস পেল না, তবুও নিজেকে শান্ত করে পিছনে ফিরতে এক লম্বাটে সুদর্শন যুবককে দেখতে পেল। পরনে ট্রাউজার আর গেঞ্জি, তা দেখে সে আরো গুটিয়ে গেল। এই মেয়ে, আমি বলছি, কে আপনি? বোবা নাকি? একটু চেঁচিয়েই রাহান কথাটি বলে উঠল। রিনা আহমেদ সবে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়েছিল। মাঝে ওই দিকে থেকে রাহানের কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল। গিয়ে বুঝতে পারলো নিহিলার উপরেই চেঁচিয়েছিল। রাহান, বাবা, এটা তোরে বলেছিলাম না দেশ থেকে নিহিলা এসেছিল, তোর মেজ মামার মেয়ে নিহিলা। বলেই তিনি নিহিলার দিকে তাকালো। নিহিলা, এটা আমার বড় ছেলে রাহান। কারোর কোনো ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অভদ্রতা, তার উপর সেই জায়গায় গিয়ে বসা, সেটা বোধ হয় সেখানের বয়স পেরিয়েছে। এইবার নিহিলা মাথা তুলে তাকালো। সামান্য বারান্দায় এসেছে তাই বলে এত কথা মানার মতো নয়। আর তার উপর অতিথি, কোনো অতিথির সাথে এভাবে কথা বলাও অভদ্রতা। সেটাও বোধ হয় শেখানোর বয়স আপনার অনেক আগেই পেরিয়েছে গিয়েছে। আরে বারান্দাটা। নিহিলা আরো কিছু বলতে নিবে, রিনা আহমেদ নিহিলাকে ফিরে নিয়ে যেতে লাগলেন। অতিথি এমন অভদ্র হয় না। এমনিতে দেখতে ছোট, কিন্তু মুখে কথা বুলি ফুটছে বড়দের মতো। বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলে না। নিজেকে সংশোধন করো। আপনাকে বড় কে বলবে? শুধু গায়ে বড় বলে হয় না, মাথায় গিলু থাকা লাগে। থাম, তোরা কি করছিস? আমি একজন মুরব্বি দাঁড়িয়ে আছি, তোরা আমাকে চোখেই দেখছিস না? প্রথম পরিচয় হলি, কই একটু ভালোভাবে কথা বলবি তা না। আদরের ভাইজিকে সংশোধন করো, বেয়াদব মেয়ে। বলে রাহান ভেতরে চলে গেল। নিহিলা রিনা আহমেদের দিকে তাকাতেই তিনি তার হাত ধরেও অনুনয়ে সুরে বলে উঠল, রাগ করিস না মা, আমার এই ছেলেটা হয়েছে ভিন্ন, এমনই, যা বলবে উপরে সব বলে দিবে, কিন্তু মনটা ভালো। ওকে আমি আচ্ছা মতো বকে দিব, রাগ করিস না মা। আরে না পুপি, তুমি কেন ওর হয়ে বলছো? তুমি তো কিছু করনি। আচ্ছা আয়, কালকে মাঝরাতে রাহান এসেছিল বিদায় জেগেছিলাম, তাই আজ উঠতে একটু দেরি হলো। আয়, নাস্তা করে নিবি। তুমি যাও, আমি অরিনকে নিয়ে আসবো। ঠিক আছে বলেই রিনা আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। নিহিলার রাগ হলো, এই পরিবারের সব মানুষ একরকম, আর ওই মানুষটা একরকম। যেমন করে রুম ভাগ করেছে, ঠিক নিজেও তেমন। অর্ধেক জায়গায় এরা সবাই এক পাশে, আর অর্ধেক জায়গায় উনি এক পাশে। ঠিক হয়েছেও তেমন। এরা এক রুমের, আর ওই লোকটা আরেক মেরুর। নিহিলার ভাবনায় এলো, এমন অসভ্য মানুষও আছে নাকি তার জানা নেই। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল নিহিলা। আজকে থেকে ক্লাস শুরু। সে গায়ে চাদর নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অদূরে কিছু গাছ দেখা যাচ্ছে, এখনো কনকনে শীত বিদ্যমান। নিহিলা চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। তার দেরি সেরি ব্লমস দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো গাছে এমন নিদর্শন নেই। দেখে আজ অরিনকে বলবে, একদিন তেমন একটা বের হওয়া যায়নি। অরিন আর সে একসাথে ভর্তি হয়েছে বিদে নিহিলার অস্বস্তি একটু কম হচ্ছে, কারণ অন্তত একজন আছে তোর সাথে। নিহিলা ফ্রেশ হয়ে অরিনকে টেনে তুলল। এখন অরিন তার রুমেই থাকে। প্রথম যেদিন থেকেছিল সেদিনের পরের রাত অরিন বালিশ নিয়ে চলে এসেছিল। তোমার কোনো সমস্যা হবে আমি যদি তোমার রুমে ভাগ বসাই? আরে না, কেন হবে, আসো। এমনিতেও বাড়িতে আমি আর রিহি একসাথেই থাকতাম, তাই এখানে খালি খালি লাগছে। তুমি কিছু ভেবে বলিনি, নিজে থেকে এসেছো, অনেক খুশি হয়েছি। অরিন খুশি হয়ে বালিশ রেখে নিহিলাকে জড়িয়ে ধরল। আমারও খালি খালি লাগে, জানো তো। এখন তুমি এসেছো বিদায় ভালোই সময় কাটে বাসায়। আগে তো আমি বাসায়ই থাকতাম না। নিহিলা ঘুমন্ত অরিনের দিকে তাকিয়ে হাসল। মেয়েটা একদম মায়ের মতোই মিশুক স্বভাবের হয়েছে। নয়তো কেই বা মাত্র কয়েকদিনে প্রথম দেখা মানুষটাকে এত আপন করে নিতে পারে। নিচে থেকে রিনা আহমেদের ডাক ভেসে আসলো, আর কতক্ষণ করবি তোরা? ক্লাসে দেরি হয়ে যাবে তো। নিহিলা আসছি জবাব দিয়ে ঘড়ির দিকে তাকালো। আর বেশি সময় নেই। অরিনকে বার দুয়েক ডাকলো, কিন্তু অরিন পাশ ফিরে আবারও শুয়ে পড়লো। নিহিলা আগে ফ্রেশ হয়ে এলো। তারপর অরিনের গালে থেকে লেফট টেনে নিতে অরিন চোখ মুখ কুচকে উঠে গেল। এই নিহি, এমন করছিস কেন? ঘড়ি দেখুন ম্যাম, আজকে না ক্লাস। নিহিলার কথা শুনে অরিন দরপড়িয়ে উঠে বসলো। ক্লাসের কথা তার একদম মাথায় ছিল না। অরিন ওয়াশরুমে থেকে বের হতে নিহিলা একেবারে তৈরি হয়ে নিল। একটা লং নীল কুর্তির সাথে চুলগুলো একপাশে ভিনুনি করে নিল, সাথে সাদা
ওড়নাটা গলায় ফেঁসিয়ে নিল। অরিন পেরিয়ে নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলার সামনে হাঁটু মুড়ে বসে বুকে হাত দিয়ে প্রেম প্রস্তাব দেওয়ার ভান করলো। হে মেরি জান, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে মন দিয়ে পেলেছি, আর আজ তো আমি মরেই যাব। প্লিজ, আর অন্য ছেলেরা মরে যাওয়ার আগে আমার প্রস্তাবটা গ্রহণ করে ধন্য করুন ম্যাম। নিহিলা অরিনের মাথায় কাট্টি মেরে তুলে দিল। হয়েছে, এত ঢং করা লাগবে না, আপনি আরো বেশি সুন্দরী, এবার আসুন। অরিন আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু নিহিলা জোর করে তৈরি হতে পাঠিয়ে দিল। দেখলি মেয়েগুলোকে সে কখন ডেকে এসেছি, এখনো আসার নামগন্ধ নেই। মা, আরেকবার ডাক দাও, আমার দেরি হচ্ছে। দাঁড়া বাবা, যাচ্ছি। এতক্ষণ লাগে মেয়েগুলোর আসতে? নিশ্চয় অরিন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার এই মেয়েটাও হয়েছে না ঘুম কাতুরে। বলতে বলতেই তিনি সিঁড়ি দিয়ে উঠতে নিতে নিহিলা আর অরিন চলে আসলো। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার দুই পুতুলকে। রিনা আহমেদ এগিয়ে গেলেন নিহিলা অরিনের দিকে। মা দেখো না, ওকে আমিও সেটা বলছি, ও আরো আমাকে নিয়ে মজা করছে। রিনা আহমেদ নিহিলার গালে পরম আদরে হাত রেখে অরিনের উদ্দেশ্যে বলা শুরু করলো। জানিস, আমার ভাইজানের চেহারাও অনেক সুন্দর ছিল। সুদর্শন মানুষের কাতারে ভাইজান পড়বেই। নিহিও বাবার মতোই চেহারা পেয়েছে। আমি তো সবসময় হিংসা করে বলতাম, ছেলে হয়ে ছেলের চেহারা এত সুন্দর হওয়ার দরকার কি। সবসময় সে আর আমি ঝগড়ায় মেতে থাকতাম। যাক, অন্তত চেহারাটা ভাইয়ের পেয়ে ভালো হয়েছে। ভাইজানের অস্তিত্ব মনে পড়ে অনেক। বলতে বলতে তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। ফুপির কথায় নিহিলারও বাবাকে মনে পড়ে গেল। বাবা কি জিনিস সেটা বুঝার পর আর অনুভব করতে পারেনি, যদিও আমান শেখ অনুভবটা হতে দেয়নি, কিন্তু বাবা তো বাবাই। বাবার স্থান কি আর কেউ নিতে পারে? নিহিলার মন খারাপ হয়ে গেল। চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে চোখের পলক পেললে পানিগুলো ঝর্ণার রূপ নেবে। মা, আমি বেরোবো। এই তোরা তাড়াতাড়ি নাস্তা করে নে, রাহান অফিসে যাওয়ার সময় নামিয়ে দিবে তোদের, বলে তিনি তাড়াহুড়ো করে ফিরে টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঘরের প্রতিটা সদস্য বুঝতে পারল তিনি নিজের মন খারাপকে লোকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহিলা খাবারের প্লেট নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তার আজ আর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু পাশে সবাই আছে বিদায় বাধ্য হয়ে খাবার নিয়েছে। অরিন দ্রুত কর। রাহানের বলা কথা শুনে অরিন ভাইয়ের দিকে তাকালো। সে বুঝতে পারল না এমন কেন বলল তার ভাই, সে তো ঠিকই খাচ্ছে। ফাঁসে নিহিলার দিকে তাকাতেই বুঝতে পারলো। এই নিহি, তাড়াতাড়ি খেয়ে নে, আমার খাওয়া শেষ, তুই শেষ কর। শেষ মানে? কিছুই তো খেলি না। রিনা আহমেদ রেগে বলে উঠলেন। ও ফুফি, এটা নিয়ে চিন্তা করো না তো, বলে সে অরিনের দিকে তাকাতে অরিনও উঠে পড়ল। রাহান লক্ষ্য করলো নিহিলাকে। সে বসা থেকে উঠে আগে আগে বেরিয়ে যেতে যেতে অরিনের উদ্দেশ্যে ডাক দিল। আমি যাচ্ছি। দাঁড়া না ভাইয়া, আমরা আসবো তো। বোনের কথা শুনে রাহান ফিরে তাকালো। তোরা কি হাঁটতে পারিস না? কুলো করে নেওয়া লাগবে? পারি তো, অরিন মিনমিনিয়ে মাথা নিচু করে জবাব দিল। তো দাঁড়াতে কেন বলছিস? রাহান বেরিয়ে যেতে অরিন আর নিহিলা রিনা আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে নিহিলার মন খারাপ ছিল। সে জানালার ধারে মুখ বের করে দিল। আহ, জাপানের বাতাস কি স্নিগ্ধ লাগছে। সেরি ব্লসমের দেশ, অথচ এই কয়েকদিন সে ভিড়ই হলো না। নিহিলা ঠান্ডা লাগবে, মাথা ঢুকিয়ে ফেল। অরিন, সেরি ব্লস চোখে পড়ছে না যে? নিহিলার কথা শুনে অরিন হাসলো। এখন না, শীত শেষ হলেই এগুলো ফুটবে, এখনো তো শীত রয়ে গিয়েছে। নিহিলা আর জবাব দিল না। সে জানালার কাছে মাথায় হেলান দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল। তার জীবনটা এমন কেন? যদি বাবা থাকতো তবে হয়তো আজকে পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম হতো। সবার বাবা ডাক শুনলে তার বুকের ভেতর কোথাও যেন ছিনছিনে ব্যথা অনুভব হয়। নিহিলার মন খারাপ, সেটা বুঝতে পেরে অরিন একের পরে এক কথা বলে নিহিলাকে হাসানোর চেষ্টা করলে। নিহিলাও চুপচাপ সায় জানাচ্ছে। অরিন রাহানের এমন ধমক শুনে অরিন চুপ হয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল গাড়িটা তার ভাই চালাচ্ছে। নিহিলা গাড়ির সামনের আয়না দিয়ে ড্রাইভিং সিটে বসা রাহানের দিকে বার দুয়েক তাকালো। দেখে মনে হচ্ছে ভারী বিরক্ত। বোনের জন্য তো বিরক্ত হবে না, স্বাভাবিক। তাহলে কি কোনোভাবে নিহিলার উপস্থিতিতে বিরক্ত বোধ হচ্ছে লোকটা?
নিহিলা ভাবলো হতেই পারে। আচ্ছা, লোকটা কি ছোটবেলা থেকেই এমন, সবসময় এমন ঘুমট ভাব নিয়ে কেন থাকে? নিজেও তো পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারে। ভার্সিটির গেটে নিহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন পিছু ফিরে আবার নিহিলার দিকে এগিয়ে এলো। এতদিন পরে তার স্বপ্ন পূরণ হলো। তার এখন বিশ্বাসই হচ্ছে না যে সে তার স্বপ্নের দেশে পড়তে এসেছে, সে রিপ্লেসমেন্ট দেশে। সে বিড়বিড় করে ভার্সিটির নামটা উচ্চারণ করলো। তার মনে হচ্ছে সব নিগোসি স্বপ্ন। অরিন পিছু ফিরে নিহিলাকে ভার্সিটির সাইনবোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করে দেখতে হেসে এগিয়ে আসলো। হাতে জোরে সিমটি পাওয়ায় নিহিলা ব্যথায় চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট তার দিকে অদ্ভুত চোখে ফিরে তাকালো। নিহিলা চোখ খুলে আশেপাশের পরিস্থিতি দেখে অরিনকে ভিড়ে গালি দিল। অরিন নিহিলার এমন রাগী চাহনি দেখে হেসে দিল। তুই স্বপ্ন ভেবে তাকিয়েছিলি, তাই আমি সিমটি দিয়ে বোঝাইতে চাইলাম যে এটা স্বপ্ন নয়, বাট দুঃখিত, সিমটিটা জোরে পড়ে গিয়েছে রে। নিহিলা আশেপাশে তাকিয়ে অরিনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, যার অর্থ তোরে আমি পরে দেখে নিব। অরিন হেসে এড়িয়ে গেল। নিহিলার একদিকে খুশি লাগলো, অন্যদিকে ভিতরে ভিতরে অনেক পরিমাণ অস্বস্তি এসে ভর করছে। এত এত অচেনা, তার ওপর ভিনদেশের মানুষের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? পরবর্তীতে অরিনের কথা মনে পড়তে একটু স্বস্তিবোধ হলো, কিন্তু অরিনের তো অভ্যাস আছে, নিহিলা কি আদৌ মিশতে পারবে? কারো ধাক্কায় সম্বিতে ফিরে ফেতে পাশে তাকাতে দেখলো অরিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, কি এত ভাবছিস? আজকে এত ভাবনায় পড়ছিস কেন? কিছু না, চল বলে নিহিলা পা বাড়ালো। অরিন নিহিলার সাথে হাঁটতে হাঁটতে উদ্দেশ্য করে বলল, অস্বস্তি হচ্ছে? আর তাছাড়া সকাল থেকে মন খারাপ। সমস্যা নেই, এখানে আমার বন্ধুরা সবাই আছে, সবাই একই ভার্সিটিতে ভর্তি হয়েছি, তুই মিশে যাবি দেখিস। আর অরিন আছে না, ডর কিসের? হাহা। শেষের কথাটা শুনে নিহিলা হেসে অরিনের দিকে তাকাতে সেও হেসে দিল। ক্লাসে ঢুকতেই নিহিলা আশেপাশে তাকালো। অরিন এগিয়ে নিহিলাকে উদ্দেশ্য করে বলল, ওরা সবাই ক্যান্টিনে আছে, চল। কারা? আমার ফ্রেন্ডরা, চল। ক্যান্টিনে যেতে অরিন সবার সাথে কুশলাদি বিনিময় করে নিহিলার দিকে তাকালো। অরিন বলার আগে তাদের দৃষ্টি অরিনের সাথে থাকা মেয়েটার দিকে। রন এগিয়ে এলো। ই বেঙ্গলি রাইট? নিহিলা হাবোদক মাথা নাড়তে অরিন এগিয়ে এলো। কি ব্যাপার রন, খুব তাড়াতাড়ি চিনে নিলি যে? অরিনের কথা শুনে রন মাথা চুলকে হাসার চেষ্টা করলো। তা দেখে অরিন সহ বাকি দুইজনও হেসে দিল। অরিন নিহিলাকে উদ্দেশ্য করে একে একে রন, লিনি, রিকের সাথে পরিচয় করিয়ে দিল। এরা সবাই এদেশের, সবাই অরিনের মতোই পর্ষা। আর হবেই বা না কেন, এদেশের বলে কথা। তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের দিকে ক্লাস করলো। আড্ডা বলতে মূলত নিহিলা চুপচাপই ছিল, কিন্তু অন্যরা আড্ডা দিয়েছে। এরা খুব তাড়াতাড়ি নিহিলার সাথে মিশে গেল। আসার আগে যতটুকু অস্বস্তি ছিল তা যেন নিমেষে এরা কাটিয়ে দিয়েছে। আসার বাইরে পেয়ে গেছে নিহিলা। বিন্দেশের প্রতি থাকা ধারণাটা পাল্টে গেল। এরা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। যাক, অস্বস্তি একেবারে জন্য মিলিয়ে গেল। বিকেলে অরিন নিহিলাকে নিয়ে বের হওয়ার জন্য তৈরি হতে গেল। এই প্রথম বোধ হয় এভাবে বের হওয়া যাবে। সব সময়ের মতো অরিন শর্ট জামাই পরলো, আর নিহিলা লং কুর্তি আর বেনুনি। নিহিলা অরিনের দিকে একবার তাকালো। অরিন আয়না দেখে চুলগুলো আরেকটু আশ্রয় নিচ্ছিল। কি দেখছিস অমন করে? এসব জামা না পড়লে হয় না অরিন? অরিন নিহিলার দিকে ফিরে তাকালো। এসব এখানকার স্বাভাবিক ব্যাপার, তুই প্রথম আসছিস তাই অদ্ভুত লাগছে। সেটা না, তুই চাইলে নিজেকে নিজে সংশোধন করে নিতে পারবি, বলেই নিহিলা রুম ছেড়ে বেরিয়ে গেল। নিহিলাকে বের হতে দেখে অরিনও পার্স নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাস্তায় বের হয়ে নিহিলা আশেপাশে তাকালো। আজ তারা হেঁটেই যাবে। অরিন গাড়ি নিতে চেয়েছিল, কিন্তু নিহিলা বারণ করেছে, কারণ দেশে থাকাকালীন প্রায় সময় হেঁটে এখানে ওখানে যাওয়া হতো। এখানে এসে একটু হাঁটাহাঁটি হয়নি, মূলত রাস্তাও উপভোগ করবে সেই ভাবনা নিয়ে নিহিলা হাঁটা প্ল্যান করলো। তার সাথে বাধ্য হয়ে অরিনেরও হাঁটতে ইচ্ছে হচ্ছে। নিহিলা আর চোখে অরিনের দিকে তাকিয়ে হাসলো। মেয়েটার হাঁটার একদম অভ্যাস নেই বিদায় চেহারা মলিন। গাড়ি বলো। নিহিলার কথা শুনে অরিন দাঁড়িয়ে পড়লো। প্রথমে না নিবি না বলছিলি? অরিন ব্রুকুসকে তাকাতে নিহিলা হাসলো। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্য বললাম। অরিন সাথে সাথে ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বললো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসতে অরিন আর নিহিলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যে উবে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠো। রাহানের বলা কথা কানে যেতে অরিন নিহিলাকে টেনে গাড়িতে বসালো।
এখন ভীষণ আফসোস হচ্ছে কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমে যদি নিয়ে আসতো তাহলে তাদের আনন্দ মাটি হতো না। তখন রাহান ভাই রুমিয়ে ছিল, খেয়ালই করতো না। অরিন গাড়িতে উঠে নিহিলার দিকে তাকালো। সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্যই হয়েছে সব। প্রথমে যদি নিয়ে আসতাম তবে এই পরিস্থিতি হতো না। নিহিলা অরিনের দৃষ্টি পরোয়া না করে জানালার বাইরে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকেলে একা দুইটা মেয়ে বের হওয়ার সাহস কিভাবে করেছিস? ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে রাহান কথাগুলো বলতে অরিন চুপ হয়ে গেল। আর হবে না এমন। ভাইয়া, শুনলাম কিছুটা দূরে একটা মেলা হচ্ছে। অরিনের কথা শুনেও রাহান চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের আবার কথা বলা শুনে রাহান তাকালো। মেলায়। কথাটি শুনে নিহিলা উপরে বার দেখালে ভেতরে ভেতরে ভারী খুশি হলো। বাংলাদেশের মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নিহিলা জানে না এখানের মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমে অরিন আর নিহিলা আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোনো সময় তারা একে এক একজনকে হারিয়ে ফেলে। তারা আর এগিয়ে যাওয়ার সাহস পেল না। রাহান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতে আশেপাশে তাকিয়ে অনেক মানুষ দেখে সে নিজেও নিজেকে গালি দিল। অরিন বলেছে বলে সেও যে কেন এখানে আসতে গেল? এত মানুষের ভিড়ে কিন্তু এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। রাহান অরিনের হাত ধরল। নিহিলার দিকে তাকাতেই নিহিলা ওই পাশে গিয়ে অরিনের পিছু নিল। কিছু সময় যেতে একদল লোকের ভিড়ে নিহিলা অরিনের হাত ছুঁতে পেছনে পড়ে গেল। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকিয়ে তার অপর হাতটা নিহিলার দিকে বাড়িয়ে দিল। হাত ধরো। লাগবে না বলে আশেপাশে তাকিয়ে রাহানের হাতের শার্টের কাপড় সিমটি দিয়ে ধরলো। তা দেখে রাহানের ঠোঁটের কিনারা হালকা প্রসারিত হলো। অরিন ভাইয়ের দিকে তাকাতে ধমকে গেল। শেষমেশ তার ভাই না না, সে কি এটা কি ভাবছে? পায়ে দায়ে পড়েই তো নিহিলাকে হাত ধরতে বলেছে, না হয় এত এত মানুষের ভিড়ে সে হারিয়ে যাবে তো। অরিন আরেকবার তাকালো। রাহান নিহিলার হাত ধরেনি, তবে নিহিলা তার হাতের কাপড়ের কিছু অংশ ধরে আছে। তা দেখে অরিনের মুখ ভঙ্গি পাল্টে গেল। যদি তার প্রথমের ভাবনা শুরুরে এমন কিছু হয় তবে তার আপত্তি নেই, মন্দ হয় না। সাফাতের মন আজ বেশ ফুরফুরে। প্রায় কয়েকদিন পর বাড়ি ফিরতে পারছে বলে কথা, যদিও মাত্র কয়েকদিন, কিন্তু তার মনে হচ্ছে কত সহস্র দিন সে বাড়ির বাইরে। সে ভাবেনি প্রথম আমান শেখ এত তাড়াতাড়ি কথা ভেঙেছেন। তিনি তো প্রথমে 1 মাসের মাথায় বাড়ি আসতে বলেছিল, কিন্তু কয়েকদিন ফেরেতে সাফাত যখন বাবাকে কল দিয়ে বলল সে ভালোভাবেই সব করেছে। প্রথমে আমান শেখ কল কেটে অফিসের খবর নিল, তারপর আবার কল দিয়ে বলল যেন বাড়ি এসে কয়েকদিন ঘুরে যায়, তারপর না হয় আবার আসবে। সাফাত প্রথমে বিশ্বাস করতে পারেনি, পরে আর বিষয়টা কাটল না। যাক, বাড়ি ফিরতে অবশেষে। এই কয়েকদিন সে বাড়িতেও কল করেনি। অবশ্য আমান শেখ বাড়িতে কল করার অনুমতি দিয়েছিল, কিন্তু সাফাতির ইচ্ছে হয়নি। মিলের সাথেও কথা হয়নি। প্রথম 2 দিন পরে কল দিয়েছিল ঠিকই, কিন্তু মায়েরা তেমন কথা বলেনি। এমনিতে মায়েদের থেকে বারবার আচরণ পেয়ে সে ভীষণ কষ্ট পেয়েছিল। তার উপর মিলে সে একই কর্মকাণ্ডের ফলে আর ফোন করার ইচ্ছে হয়নি। মেয়ের মূল লক্ষ্য ছিল সাফাত যেন তাদের এদিকের ব্যবসাটা নিয়ে একেবারের জন্য মিলিকে নিয়ে আলাদা হয়ে যায়। সাফাত ভেবেছিল তার অনুপস্থিতিতে মিলি বুঝতে পারবে, কিন্তু তার ধারণা ভুল। সে বুঝতে পারলো মিলি শুধরাবার নয়। গাড়িতে উঠে তার মন খুশি খুশি লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে যেন অনেক দিনের চোখের তৃষ্ণা সে আজ মেটাতে পারবে। তার এমন উৎফুল্লতা সে বুঝতে পারল তখনই, যখন গাড়িটি চট্টগ্রামে অর্থাৎ বাড়ির কাছাকাছি এলো। প্রতিবার আসার সময় এই বিলি ফুলের দোকানটা থেকে একটা বিলি ফুলের মালা নিয়ে যেত, আর সেই দোকানের নার্সারি থেকে সবসময় যে কোনো একটা ফুলের ছাড়া নিত। আশ্চর্যজনকভাবে এইবারও সে গাড়িটি সেই দোকানের সামনেই থামালো। গাড়ি থেকে নেমে দোকানের সামনে থেকে দোকানদারটি সাফাতকে চিনে নিল। চিনবেই বা না কেন, প্রতিবার যে নিয়ম করে এই দোকানটি থেকে সব নিত। বাবু আসেন, এবার অনেকদিন পরে এলেন যে? সাফাতের অবচেতন মন জিজ্ঞেস করলো। কতদিন পরে? এই ধরেন 1 মাস মতো হচ্ছে। প্রতিবার তো প্রতি সপ্তাহে আসতেন। বলেই তিনি পেছনে দোকানের এক কর্মচারী ছেলের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। এই জসিম, বাবুর জন্য একটি বেলি ফুলের মালা আর গোলাপ সুন্দর করে মুড়িয়ে দে। বলেই তিনি সাফাতের দিকে ফিরে চাইল। বাবু, আজ কোনো গাছ নিবেন? সাফাত কি বুঝে না করল না। সে হাতের ইশারায় সাদা গোলাপটা দেখালো। এটা দাও। ঠিক আছে। আপামনি ভালো আছেন?
আর কতবার গোলাপ নিছিলেন, ওইটা তো গোলাপ ধরেছে। বলতে বলতেই তিনি গাছটি দিলেন। সাফাতের মনে আসলো প্রতিবার ওরা ব্যালকনিতে গল্প করার সময় নিহিলা মন খারাপ করে দেখাতো। দেখেন তো সাফাত ভাই, এখনো গোলাপ আসছে না, একটাতে ধরেছে আরেকটাতে ধরছে না। সাফাত হাসতো, হেসে সান্ত্বনা দিত, ধরবে। সাফাতের এই একটা সান্ত্বনাকে নিহিলা ভরসা খুঁজে পেত। তার উৎফুল্লতা দেখে মনে হতে যে সাফাত বলেছে আর ফুল ধরে গেছে। সাফাত গভীর থেকে একটা শ্বাস নিল। এইবারও মনে পড়ছে ভীষণ করে, কিন্তু এসব কেন নিয়ে যাচ্ছে সে জানে না। এখন তো এসব আর মানায় না, কিন্তু সাফাত এসবের ধার ধারছে না। তার অবচেতন মন বারবার মনে করিয়ে দিচ্ছে নিহিলার কথা। নিহিলা সকালে ঘুম থেকে উঠে বসতে ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। সে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার সামনে থাকা খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে হাত বুলালো। এটা এখানে কি করছে? এটা তো সে মেলায় দেখেছিল, পছন্দ হয়েছিল বিদায় দুইবার তাকিয়েছিল, কিন্তু এটা এখানে কে এনে দিল? তবে কিছু একটা ভাবতে নিহিলা নিজেকে নিজে সংযত করলো। এসব কি ভাবছিস তুই নিহিলা? এসব কিছুই না। এসব ভেবেও নিহিলা নিজেকে সান্ত্বনা দিতে পারল না। অরিন ঘুম থেকে উঠে বসতে নিহিলাকে আয়নার সামনে দাঁড়িয়ে খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে দেখে হাসলো, হেসে এগিয়ে গেল। কিরে, কি ভাবছিস? অরিনের কথায় নিহিলা হাতে থাকা খরগোশ ল্যাম্পটার দিকে তাকালো। এটা? নিহিলা প্রশ্নবোধক চাহনি দেখে অরিন কিছু একটা মনে পড়ার ভঙ্গিমা করে বলে উঠল, ও এটা এটা কালকে রাতে ভাইয়া এনে দিছিল। বলেই অরিন মাথা চুলকে বলল, কিন্তু এটার দিকে আমি তো তাকাইনি, তবে ভাইয়া কেন এনে দিয়েছে বুঝলাম না। নিহিলা অরিনের দিকে ফিরে তাকালো। কেন? কিছু বলেনি। নিহিলার কথা শুনে অরিন হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে উঠল, আরে দূর, ভাইয়া এসব কিছু বলে নাকি? সব চুপচাপ নীরবের মধ্যে করবে। কালকে এটা এনে আমার হাতে দিয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন। জবাবে ভাইয়া বলল, কাজে লাগবে, রাখ বলে রুমে চলে গেল। উনি আবার গিয়েছে? আবার মানে? না, মেলাটা তো অনেক দূরে, আমরা তো পরশু গিয়েছিলাম। এখনো আছে? হ্যাঁ, মেলাটা 7 দিন মতো থাকে। বলে অরিন হেসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নিহিলা ভাবনায় পড়ে গেল। তার মানে এটা সেদিন রাহান ভাই খেয়াল করেছিল। ভাবতে নিহিলার সেদিনের দৃশ্যপটটা বেসে উঠল। সেদিন মেলায় ঢুকতে একটা দোকানে নিহিলা থেমে গেল। মূলত এই খরগোশ ল্যাম্পটাই চোখে পড়েছিল বিদায় একটু দেখেছিল, কিন্তু সেটা কাউকে বলা হয়নি, কারণ তার হাতে সেরকম টাকা ছিল না। আর তাছাড়া কারোর কাছে থেকে খুঁজে জিনিস নেওয়াটাও বেমানান। তার দাঁড়িয়ে থাকা দেখে রাহানও দাঁড়িয়েছিল, কিন্তু রাহান তাকাতেই নিহিলা আবার হাঁটা শুরু করে। পরবর্তীতে রাহান যে সেই জিনিসটা খেয়াল করেছে সেটা নিহিলা গুণাক্ষরেও ভাবেনি। নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। খরগোশ ল্যাম্পটা জ্বালিয়ে সেটার দিকে দৃষ্টিপাত করে হাসল। মানুষটা উপরে যেমন দেখায় তেমনটা না, আংশিক হয়তো। এই নিহিলা, কি বলছিস বিড়বিড় করে? অরিন ওয়াশরুম থেকে এসে মাথায় টোকা দিতেই নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। সে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় খরগোশ ল্যাম্পটা পেছনে ফিরে আগের জায়গায় আবারও সাজিয়ে রাখতে রাখতে বলল, কিছু না। আচ্ছা, আমার তো ভাবনা এটা আসেনি যে মেলায় তুই সহ গেছিলি। কোনোভাবে তোর এটা পছন্দ হয়েছিল? কই, আমি তো এটা খেয়াল করিনি। তবে রাহান ভাইয়া কি করে তোর পছন্দ হয়েছে বলে এটা এনে দিয়েছে? আমার পছন্দ না হলে বা ভাইয়ার পছন্দ না হলে এরকম তো কোনোদিন করেনি। নিহিলা ল্যাম্পটির দিকে তাকালো। আসলেই কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি উপরে যতটা দেখায় ততটা না। তবে এটা ভেবে ভালো লাগলো যে উপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি না, মানুষটা অতটাও খারাপ না। সাফাত বাড়ি ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে আশেপাশে তাকালো। নিহিলা কি এখনো তার উপর রেগে আছে? হয়তো, তাই তো এতক্ষণ রুম থেকে বের হয়নি। সাফাত রুমে যাওয়ার আগে নিহিলা রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। আচ্ছা, মেয়েটা দরজা বন্ধ করে বসে আছে কেন? নাকি সে এসেছে জেনে আর বের হচ্ছে না, বেশি কষ্ট দিয়ে ফেলেছে? সাফাত রুমের দরজায় দাঁড়াতেও দেখলো মিলি মোবাইল নিয়ে বসে আছে। সে এসেছে দীর্ঘক্ষণ হচ্ছে, কিন্তু মিলি রুম থেকে বেরও হয়নি। সে রুমে ঢুকে হাতে থাকা ব্যাগটা জোরে সরে রাখলো যাতে মিলি ধ্যানমগ্ন হয়। মিলি খেয়াল করেছে সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার সাফাতের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল।
তা দেখে সাফাত মলিন হাসল। স্বামী বাসায় আসলে নিজের কাজ থামানো উচিত। স্বামীরও উচিত বউর সব দায়িত্ব পালন করার। কি করেছো তুমি? একটা অধিকার চেয়েছি, সেটাও তো পূরণ করতে পারছো না। কেমন স্বামী তুমি? উল্টাপাল্টা অধিকার পূরণ করতে বাধ্য নই আমি। মিলির মাথা গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে ঠান্ডা করলো। সব জায়গায় গরম ভাব দেখানো উচিত নয়, এতে হিতে বিপরীত হবে। মিলি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে মোবাইল হাতে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। সাফাত মিলির দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল। এরপর কাপড়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে মিলির সাথে সংসার করবে, বড়সড় ভুল করে ফেলেছে। ভুল যখন করেছে শুধরাতেও হবে। যেহেতু অধ্যায়টার সূচনা সেই লিখেছে, সেহেতু অধ্যায়ের উপসংহারও তারই হাতে লেখা উচিত। রিহি এসে মিলিকে মোবাইলে ব্যস্ত দেখে কিছু একটা ভাবলো। এমন সময় সাফাত ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। রিহি মিলির দিকে তাকালো। মিলির স্বামী এতদিন পরে বাহির থেকে এসেছে, কই একটি যত্ন করবে তা না, সে মোবাইল নিয়ে বসে আছে। রিহি ভাবলো, তার মানে কি তার ভাই ফল পেয়ে যাচ্ছে? আরে রিহি যে, আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, তোরে দেখতে খেতে ডাকতে এলাম, সাথে মিলি ভাবিকে। রিহি মিলির দিকে তাকালো। মিলি শুনেও না শোনার ভান করে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে আছে। মিলি ভাবি, আমি খাবো না বলে এসে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। সাফাত আর ঘাটল না, সে রিহিকে নিয়ে বেরিয়ে গেল। রিহি ভাইয়ের দিকে তাকালো। তার ভাইও ভাবিকে আরেকবার দেখলো না। তার মানে কি এদের মধ্যে শুরুতেই ঝামেলা? রিহি মনে মনে নিজেকে গালি দিল, এমন কিছু না হোক, সবাই সুখে থাকুক। সাফাত খেতে বসেও নিহিলাকে দেখল না। খাওয়া শেষে সে উপরে উঠে নিহিলার ঘরের সামনে ফাইসারি করতে লাগলো। বেলি ফুলটা এখনো তার পকেটে রয়ে গেছে। গাড়িতে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ভেবেছে নিজের মনকে শুধরানোর চেষ্টা করবে। মিলিকেই বেলি ফুলের মালাটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু মিলির কর্মকাণ্ডে তার মন আগেরটাতেই স্থির হয়ে গিয়েছে। সাদা গোলাপের গাছটা সে নিহিলের রুমের দরজার সামনে রেখেছে, কিন্তু মনে তো হচ্ছে না এখানে কেউ এসেছে। রিহি সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিতে নিহিলার রুমের দরজার সামনে ভাইকে দেখে এগিয়ে আসলো। দরজার সামনে গাছ দেখে সে কিছু একটা আন্দাজ করলো। ভাইয়া তুই? সাফাত বোনের দিকে ফিরে তাকালো। গাছটা তুই এনেছিস? হ্যাঁ, নিহি পছন্দ করতো তাই আনলাম। রিহি কিছু একটা আন্দাজ করতে পেরে শক্ত হয়ে গেল। কেন এনেছিস? সাফাত মাথা নিচু করে ফেলল। তুই এখন বিবাহিত, সেটা মাথায় রাখ ভাইয়া। মিলি ভাবির সাথেই থাকবি। আমি বড়সড় ভুল করে ফেলেছি রে বোন, মানুষ চিনতে পারিনি, আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল রে। ভাইয়ের এমন কথায় রিহি কেঁপে উঠল। তার মায়া লাগলো ভাইটার জন্য। যেমনই হোক নিজের ভাই তো। এই মানুষটার কণ্ঠস্বর এত অসহায় শোনাচ্ছে কেন? মানুষটার এমন অসহায় কণ্ঠস্বর সে মেনে নিতে পারছে না, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। ভেতরে ভেতরে খারাপ লাগলেও সে নিজেকে যথাসম্ভব শক্ত করলো। কিছুই করার নেই ভাইয়া, ভুল করেছিস, এখন সেটা নিয়ে ভালোভাবে থাকবি। ভুল আমি করেছি, তাই এটা শেষ আমি করে দেব। কি শেষ করবি? বলেই রিহি ব্রুকুসকে তাকাতে সাফাত মাথা নিচু করে ফেলল। নিহিলা নেই, চলে গেছে। সাফাত রিহির কথা বুঝতে পারল না। নেই মানে? নেই মানে নেই, সে জাপানে ফুপির কাছে চলে গেছে। সাফাত হাসলো। তুই তুই মজা করছিস তাই না? তোর সাথে আমার মজা করার সম্পর্ক আগে থাকলেও এখন নেই ভাই। রিহির শান্ত স্বরে বলা কথাটায় সাফাতকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে সেভাবে রেখে রিহি চলে গেল। সাফাতের চোখে ভাসছে নিহিলার উচ্চস্বরা হাসির মুখ। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে মেয়েটা এত দূরে চলে গেল। পরিবার ছেড়ে যেতে কিভাবে পারলো? সাফাত পরক্ষণে নিজের উপরে হাসলো। যাবেই বা না কেন? কিসের জন্য থাকবে এখানে থেকে? নিজের অতীতে তিক্ত স্মৃতি মনে করে সে তো এগিয়ে যেতে পারবে না। একটা পাষাণ মানুষ এসে তার জীবনে একটা বিশ্রী দিয়েছে, আর সেই পাষাণ মানুষটাকে ক্ষমা করে এখানেই থেকে যাবে? সাফাত মলিন হাসলো। সে ফুলের গাছটার দিকে তাকালো। এক পায়ে গিয়ে ফুলের গাছটা হাতে নিয়ে নিহিলার রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতে চারপাশে তাকালো। সাফাত রুমের আলো জ্বালালো না, ওইভাবেই এগিয়ে গেল। রুমের চারদিকে থেকে যেন নিহিলার হাসির ঝংকার শোনা যাচ্ছে, যেন হেসে হেসে বলছে, শেষ পর্যন্ত ফিরে আসলেন তো সাফাত ভাই। বলতে বলতে কেঁদে দিল। কেঁদে কেঁদেই
বলা শুরু করলো, আমাকে এমন একটা অতীত কেন দিলেন? আমি ভালো থাকতে পারছি না। সাফাত ব্যালকনির দিকে এগিয়ে গেল। আশ্চর্য, তার এমন কেন লাগছে? সে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে দেখলো তার সবগুলো সারি সারি লাগানো আছে। নিশ্চয়ই নিহিলা নিরিকে দায়িত্ব দিয়ে গিয়েছে গাছগুলোর। এখন সব গাছে কম বেশি একটা ফুল আছে। যে গাছটাতে ফুল ধরেনি বলে মন খারাপ করেছিল নিহিলা, সে গাছটিতে একসাথে 3টি ফুল আছে। সাফাত একটু এগিয়ে গাছটির ফুলগুলোতে ছোঁয়া লাগিয়ে দিল। আজ নিহিলা থাকলে নিশ্চয়ই খুশি হতো ভীষণ। কি জানি, সাফাত তার হাতে থাকা গাছটা সহ বাকি গাছগুলোর সাথে রাখলো। আকাশে ছাদ উঠেছে বিশাল বড়, তালার মতো। ছাদটা সব আলো যেন নিহিলার ব্যালকনিতে এসে পড়েছে। নিহিলা থাকলে নিশ্চিত এই দোলনাতে বসে রাতটা উপভোগ করত। পাশে নিজের রুমের ব্যালকনিতে চোখ যেতে দেখতে পেল মিলি ফোনে কথা বলছে। ওই পাশে ফেরা ছিল, আর এই ব্যালকনিতে কোনো আলো জ্বালায়নি বলে মিলি খেয়াল করতে পারেনি। সাফাত তাকিয়ে রইল। মিলি কার সাথে কথা বলছে? তা তো পরিবারের সাথে যোগাযোগ নেই। সে মিলি তার বিয়ের আগের মিলির সাথে কোনো মিলাতে পারছে না। সাফাত এক দীর্ঘ মলিন শ্বাস ফেলল। আলো আধারে সাফাতকে দেখা যাচ্ছে না। সাফাত মিলির ব্যাপারটা আর গাটার চেষ্টা করলো না, ইচ্ছে করলো না গিয়ে মিলির ফোনটা দেখান। সে এগিয়ে নিহিলার ঘরটাতে বসলো। আজ আর রুমে যেতে ইচ্ছে করছে না, রাতটা এভাবেই কাটিয়ে দেবে। বিদায় নিয়েছে কনকনে শীত। এক ফসলা বৃষ্টি স্নান প্রকৃতিতে সাজিয়ে তুলেছে তার আপন রূপে। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় ফাতাহীন গাছের ডালগুলো। কোমল বাতাস এবং সুন্দর ফুলের সাথে উষ্ণ আবহাওয়া প্রকৃতির শান্ত স্নিগ্ধ অপ্রতিম মুগ্ধতার গন্ধে বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। সময় কারোর জন্য থেমে থাকে না, যেভাবেই হোক চলে। নিহিলা বেশ মানিয়ে নিয়েছে সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। নিহিলা আসা পর্যন্ত তারা দেখেনি তার সঙ্গে এমন এক আওলা বাতাস বইছে, কিন্তু সে হাওয়া এরকম মিষ্টি স্বাদ দেশে শীত অনুভব হলেও এক ভালো লাগার আশেষ ছুঁয়ে দেয়। নিহিলা ব্যালকনি থেকে সর্বক্ষণে পর্যবেক্ষণ করছিল। বেশ কিছুক্ষণ থেকে শীত অনুভব হতে ব্যালকনি ত্যাগ করলো। নিহিলা নিজের রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় হুট করে অরিন হাতে 2টা জামা নিয়ে ঢুকলো। তা দেখে নিহিলা ব্রু কুঁচকাল। তুই তো বের হসনি, তবে হাতে শপিং ব্যাগ কেন? অরিন শপিং ব্যাগ 2টো নিয়ে উৎফুল্ল হয়ে খাটে বসলো। রাহান ভাইয়া এনেছে। রাহান ভাইয়া এভাবেই হুটহাট আনে, অথচ মুখ ফুটে কিছুই বলে না। আচ্ছা বলে নিহিলা আবারও মোবাইলের স্ক্রিনে চোখ দিল। এই গম্ভীর লোকটাকে নিয়ে সে আপাতত আর ভাববে না। এতদিন ভাবতে ভাবতে তার দিন মানে এত গম্ভীর মানুষ কিভাবে হয় সেটাই সে ভেবে পায় না। এখান থেকে এটা তোর বলে অরিন প্যাকেটটা নিহিলার দিকে বাড়িয়ে দিল। নিহিলা মোবাইল থেকে চোখ সরিয়ে একবার প্যাকেটটার দিকে তাকিয়ে অরিনের দিকে ব্রু কুঁচকে তাকালো। আমার জন্য? হ্যাঁ, পছন্দ হয়েছে কিনা দেখ, বলে অরিন নিজের জামাটা নিয়ে চলে যেতে নিতে আবার ফিরে তাকালো। অবশ্য ভাইয়ার পছন্দ বলে কথা, পছন্দ হবেই, বলে অরিন জামা নিয়ে চলে গেল। নিহিলা প্যাকেটটা খুলে জামাটা বের করলো। সাদা আর হালকা গোলাপি রঙের একটা গ্রাউন এর মতো। নিহিলা পুরোপুরি বের করলো জামাটা। সে সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ধরলো। আসলে খুব সুন্দর, কিন্তু পরক্ষণে নিহিলা রেখে দিল। সে গাঢ় নীল কালো ছাড়া অন্য রঙের কাপড় পরতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু এই রংটা যদিও হালকা, কিন্তু না পরতে পরতে তার ইচ্ছে হয় না। বলছি না ভাই মানুষের সাথে মানাবে, তেমনই আছে, বলে অরিন নিজের দিকে তাকালো। দেখতো আমাকে কেমন লাগছে? নিহিলা জামাটা রেখে অরিনের দিকে এগিয়ে আসলো। অরিনটা সাদা আর হালকা লালের মধ্যে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে, তোকেও লাগবে, বলে অরিন নিজের জামাটা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এগুলো কেন এনেছেন? কি জানি, এনেছি, খুশি হয়েছে অনেক, বলেই অরিন মাকে দেখাতে চলে গেল। নিহিলা ভাবনায় পড়ে গেল। হুটহাট মানুষটা এমন কর্মকাণ্ড করে, আবার পরক্ষণে নিজের বোকামতে গালি দিল। হয়তো জামা সুন্দর লেগেছে বিদায় বোনের জন্য নেওয়ার সময় নিহিলার জন্য নিয়েছে। এতে এত ভাবার কি আছে? নিহিলা শোনো, বিকালে জামাটা পরে তৈরি হয়ে নিবি। অরিন দ্রুত পদে রুমে এসে নিহিলার উদ্দেশ্য কথাগুলো বলে উঠলো। কেন? রাহান ভাইয়া কোথাও নিয়ে যাবে। রাহান ভাই? নিহিলা ভাবনায় চলে গেল। ওই একটা মানুষকে সে ঠিক চিনে উঠতে পারে না। এমন গম্ভীর মানুষের সাথেও ঘোরা যায় নাকি? আমি যাব না। কেন? তোর যে গম্ভীর ভাই একটু বেশি কথা বললেও ধমক দেয়। এমন মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমিরের লেজে পা দেওয়া, আনন্দটাই মাটি। তুই কি আমার ভাইকে অপমান করছিস? অরিন ব্রু কুঁচকে তাকাতে নিহিলা এগিয়ে আসলো। তুই নিজেই তো জানিস আনন্দ মাটি হবে, সেটার কথা বললাম। তা ঠিক, কিন্তু এবার বাবা মা সহ যাচ্ছে, সুন্দরভাবেই কাটাতে পারবো, বলে সে নিহিলার দিকে তাকালো। আমার ভাই কিন্তু অতটাও খারাপ না, তুই যেমনটা মনে করছিস। মাঝে মাঝে আমরাও অতিরিক্ত খুশি হয়ে লাফাতেও ডাক দেই না। কই যাবি তো? জানি না এখনো, বিকেলে সবাই রেডি
তৈরি হয়ে নিল। রাহানের দেওয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই রংটা তার একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করে না। কিন্তু কেউ একজন খুশি হয়ে উপহার হিসেবে এনেছে, না পড়লে কেমন দেখায় তা ভাবতে বিয়ে পরক্ষণে জবাব মিল নিহিলার এসব কারোর দেন থাকবে না। রাহান ভাই নিজের বোনের জন্য কিনতে গিয়ে আর একটা মেয়ে আছে ভেবেই নিয়েছে, বলতে গেলে দায়ে পড়ে নিয়েছে। এতে সে মেনে নেওয়া জামাটা পড়লো কি ফেলে দিল, এতে মানুষটার কোনো কিছু যায় আসবে না। অন্তত রাহান ভাইয়ের কাছে এসব কোনো কিছু নয়। নিহিলা দীর্ঘক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে কাপড়টা রেখে দিল। এটা সে পরবে না। সে আলমারি থেকে আরেকটা কুর্তি বের করে সামনে দিয়ে বিনুনি এনে আগের নিয়মে তৈরি হয়ে নিল। অরিন রুমের বাইরে থেকে নিহিলাকে ডাক দিয়ে নিচে নেমে গেল। নিহিলা দ্রুত পদে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতে দেখতে পেল সামনে বরাবর রাহান ভাই এসে দাঁড়িয়েছে। বোধহয় উনিও মাত্রই রুম থেকে বেরিয়েছে। নিহিলা রাহান আগে নেমে যাওয়ার জন্য সরে দাঁড়ালো, কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কাপড়টা পরনি কেন? রাহান ভাইয়ের কণ্ঠস্বর পেয়ে নিহিলা তাকালো। তিনি দুহাত পকেটে রেখে সামনের দিকে তাকিয়ে কথাটা বলেছেন। এমনিতে সবসময় গাঢ় নীল কালো এসব জামা পরো, খুবই অশুভ এর মতো, মাঝে মাঝে বদলিয়ে পড়ো, ভালো লাগবে বলেই তিনি নিচে নেমে গেলেন। আর নিহিলা এভাবে ঠায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না এমন কথা রাহান ভাই বলেছে। এমন অদ্ভুত চরিত্রের মানুষ অন্য কারো জামার রঙের দিকেও খেয়াল দেয় নাকি? সে কি বুঝে নিতে পারবে? নিতেই থেমে গেল। কিছুক্ষণ অপেক্ষা করো বলে নিহিলা আবার রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যে রাহানের আনা সেই হালকা গোলাপি সাদা মিশ্রণ কাপড়টি পরে নিচে নেমে আসলো নিহিলা। চেরি ব্লম। জাপানিরা অপেক্ষায় থাকেনি বসন্তের জন্য, কারণ হাজারো চেরি ফুলের কুটির প্রস্ফুটনে আগমন ঘটে এ সময়। জাপানের বসন্তের প্রধান আকর্ষণ হলো চেরি ফুল। সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের ফুলের প্রাধান্য বেশি দৃষ্টিগোচর হয় চেরিতে। এক বিচিত্র গড়নের ফাঁপড়ি দেখা যায় ফুলগুলোতে। সেই সঙ্গে গাছে গাছে আনন্দ মেতে ওঠে ফাঁকফাঁকালি ও হরক প্রজাতির রঙিন প্রজাপতি। এ সময় কেরিয়ার প্রতিটি প্রান্তে হয়ে ওঠে চেরি ফুলের স্বর্ণরাজ্য। হাজার বছর ধরে এই ফুলকে নিয়ে কোরিয়ানরা রচনা করে চলেছে কিংকর্তব্য, সাহিত্যকর্ম, গান সহ অনেক কিছুই। চেরি যেমন বসন্তের আগমনী গান শোনায়, তেমনি চেরি ফুলের মাধুর্য কোরিয়ানদের চিন্তাভাবনা, চেতনা ও সৌন্দর্যরোধের যোগান দেয়। নিহিলা গাড়ি থেকে নেমে উৎফুল্ল হয়ে গেল। কি সুন্দর! এতদিন শুধু ভিডিও ছবি এসবে দেখে মনের তৃষ্ণা মেটাতো, আর আজ পুরোপুরি সামনে, চারিদিকে মানুষ গিজ গিজ করছে। এটা মূলত ব্লসম ফেস্টিভ্যাল হানামি নামে পরিচিত। প্রায় সব মানুষে তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে গিয়ে ফুল ফোটানো উপভোগ করতে আসেন অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে আসেন। নীলা তাকিয়ে দেখলো পাশে একটি সরু নদী বয়ে গেছে। নদীর পাশে চেরি ফুলের গাছের বিশিষ্ট লাইন, আর সেই গাছে সাদা গোলাপি চেরির সমাহার। নীলা আশেপাশে তাকিয়ে দেখলো চারপাশে অনেক মানুষের দল। এক এক দলে এক এক আড্ডা। কোনো দল কথা বলতে বলতে উচ্চস্বরে হেসে সময়টা ভালোভাবে উপভোগ করছে, আবার কোনো দল চুপচাপ বসে থেকে সময় উপভোগ করছে। নিহিলা অদূরে তাকিয়ে দেখলো এক বৃদ্ধ আর বৃদ্ধা নদীর কিনারায় বসে সময়টা উপভোগ করছে। তার ভালো লাগলো ভীষণ। তাদেরকে ক্যামেরাবন্দি করে নিয়ে সে আবারও পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। নিহিলা একটু অদূরে গিয়ে দাঁড়ালো। প্রায় অনেক মানুষ এখানে। সবাই এই স্থানটাকে বেছে নেওয়ার কারণ সে খুঁজে পেল। এই তো, এই স্থানটা হয়তো বেশি মন করা, কারণ পাশে একটি নীরব নদী বয়ে গিয়েছে। এক পাশে নদী আর নদীর পাশে শালা গোলাপি মিশ্রণের চেরি ব্লমস গাছের বিশিষ্ট লম্বা লাইন, যেগুলোতে ফুলের সমাহারে ভরে গেছে। নিহিলা আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সবাই এক সময়টাতে হয়তো বেশি উপভোগ করে। তাই হয়তো রাহান ভাই ওই জায়গাটিতে নিয়ে এসেছে। রাহানের কথা মনে পড়তে সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। প্রতিটা জায়গায় গোল টেবিল ঘিরে ঘিরে মানুষ বসে আছে। নিহিলার সামনে তাকাতে দেখলো তার একটু দূরে রাহান পকেটে হাত গুটিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নিহিলা আর কাটল না। সে এগিয়ে গিয়ে অরিনার আহানের সাথে বসলো। অরিনার আহান তাদের বাবা মায়ের ছবি তুলে দিচ্ছে। আহান এক এক অঙ্গভঙ্গি শিখিয়ে দিচ্ছে, আর রিনা আহমেদ লজ্জায় গুটিয়ে যাচ্ছে। আরে মা, এই ভঙ্গিমাটা করো বলে আহান নিহিলার কাঁধের ওপর হাত দিয়ে দেখিয়ে দিল। তোদের এমন ভঙ্গিমা আমি পারবো না। আরে মা, একটু আধুনিক হও, দেখছো না বাবা কত আধুনিক হয়ে যাচ্ছে বলে আহান বাবাকে চোখ মারলো। ছেলের কথায় শফিক আহমেদ ভাব নেয়ার ভঙ্গিমা করে দাঁড়ালো। তা দেখে দূরে থাকা নিহিলা হেসে দিল। তোরা ছেলে মেয়েরা এত বেহায়া কবে থেকে হলি বলে রিনা খান
রিনা আহমেদ স্বামীর দিকে চোখ ফাঁকিয়ে তাকালেন। তুমি এদেরকে আশকারা দিচ্ছ? স্ত্রীর কথায় শফিক আহমেদ আরেকটু ভাবনার ভঙ্গিমা করে দাঁড়ালেন। ওরা সত্যিটাই তো বলছে বলে তিনি বুকের উপর দুহাত রাখলেন। দেখছো না তোমার স্বামী দিন দিন কত সুন্দর হচ্ছে, তোমার তো গর্ব করা উচিত। তা না করে তুমি ছেলে মেয়েদের ধমকাচ্ছ, এটা কিন্তু ঠিক না রিনা। স্বামীর কথায় রিনা আহমেদ তোয়াক্কা না করে আহানের দিকে রাগি চোখে তাকালো। একটু হেসেছে। তাই বলে মাথায় উঠে যাবি? এত নির্লজ্জ কবে হলি? মা, ভাইয়ের এসবে অভ্যাস আছে, আর তুমি এত ছোট বিষয়ে এত গুটিয়ে যাচ্ছ। বলতে অরিনের দিকে ব্রু কুঁচকে তাকালেন রিনা আহমেদ। অভ্যাস আছে মানে? অরিনের দিকে আহান রক্তচক্ষু নিয়ে তাকাতে অরিন দমে গেল। আচ্ছা আচ্ছা, অনেক বকেছ, চল আমরা একটু পরিবারের ছবি নেই বলে আহান মা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রাহানকে ডাক। অরিন গিয়ে বাইকে বলে আবার ফিরে আসলো। ভাই কোনোদিনও ছবি তুলবে? এমনিও অনেক বছর পরে নিজে থেকে এসেছে, এই অনেক। এর চেয়ে বেশি আশা করলে হিতে বিপরীত হবে। রিনা আহমেদ অরিনকে চুপ করিয়ে ডাক দিতে রাহান আসলো। তোমরা তুলো, আমি ছবি তুলে দিই। না, তুই সহ আয় বলতে রাহান এগিয়ে গেল। রাহান গিয়ে দাঁড়াতে নিহিলাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখল। নিহিলা তুমিও আসো। রাহানের কথা বলা কথা শুনে সবার নিহিলার কথা খেয়াল হলো। আরে হ্যাঁ, নিহিলা আসো বলেই রিনা আহমেদ ডাক দিতে অরিন টেনে নিয়ে আসলো। আমার তুলতে ইচ্ছে করছে না, তোমরা তুলো। এমন বললে তো চলবে না বলে আহান নিহিলাকে টেনে দাঁড় করিয়ে দিল। ছবি তোলা শেষে আহানের ফোন আসায় সে ফোন নিয়ে একটু দূরে সরে গেল। নিহিলা সবার মুখের দিকে তাকালো। এমন হাসি খুশি পরিবার কারণ নজর না লাগুক। নিহিলা একটু দূরে সরে নদীর পাশে এগিয়ে গেল। সে খেয়াল করলো তার জামাটার সাথে এই জায়গাটার বেশ মিল, মানে চেরি ব্লসমের ফুলগুলো সাদা গোলাপি মিশ্রণের আর জামাটাও সাদা গোলাপি মিশ্রণের। মনে কিছু একটা ভাবনা আসতে নিহিলা অদূরে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকালো। এটাও কি কাকতালীয়? অদূরে অরিন আর তার বাবা একসাথে উৎফুল্ল হয়ে দাঁড়িয়েছে। অরিন আর শফিক আহমেদ একসাথে দাঁড়ালো আর রিনা আহমেদ ছবি তুলে দিচ্ছে। পৃথিবীতে এসে সুন্দর মুহূর্ত বোধ হয় আর নেই। সে নিজেই এমন অবাগা যে মা বাবার এমন কোনো স্মৃতি সে দেখবে তো দূরের কথা, একসাথে ছোঁয়াও পেল না। নিহিলে একটু দূরে সরে দাঁড়ালো। তার চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে যেন ফলক ফেললেই টুপ করে ঝর্ণার মতো ঝরে পড়বে অশ্রুগুলো। তার চোখ ঝাপসা হয়ে এলো, মুছে ফেল। পাশ থেকে রাহানের কণ্ঠস্বর পেতে নিহিলা তাকালো। রাহান নদীর দিকে দৃষ্টি রেখে একটা সাদা হালকা নীলের সংমিশ্রণের রুমাল ভারিয়ে দিল। নিহিলা দ্রুত পাশ ফিরে হাত দিয়ে চোখ মুছতে নিতে রাহান সেদিকে রুমালটা ধরল। নিহিলা চোখ মুছে নিল। সে তার হাতের মুঠোয় রুমালটা রেখেই নদীর দিকে তাকালো। সেই গম্ভীর মানুষটাকে চিনে উঠতে পারছে না। রুমালটা নিহিলার এত খারাপ সময়েও কোত্থেকে যেন হাসি পেয়ে যাচ্ছে। সে ভেবেছিল মানুষটা রুমালটা নিবে না, কিন্তু পানি মোছার সাথে সাথেই রুমালটার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নিহিলা আবারও ভাবলো, আসলেই এমন অদ্ভুত মানুষ এখনো পৃথিবীতে আছে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্টস করে জানাবেন। গল্পটা নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।